আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে অনেকদিন পর আবার আইসিটি ক্লাসে দেখা। তোমাদের সময় কেমন যাচ্ছে, প্রস্তুতি কেমন যাচ্ছে একটু জানাও ছোট করে। আর আমার এন্ড থেকে অডিও ভিডিও সব ঠিক আছে, তোমরা একটু চেক করো যে তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক আছে কিনা। আশা করতেছি ঠিক আছে। ওকে, আমাকে শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ঠিক আছে তো না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করতে পারি। আজকে হচ্ছে আমরা আইসিটির 2 নম্বর ক্লাস করব, ঠিক আছে, লেকচার নাম্বার 2। তো আজকে হচ্ছে আমাদের মূলত 2টা চ্যাপ্টার কভার করা হবে, ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার। একটা হচ্ছে তোমার এই ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, আমাদের আইসিটি বইয়ের চ্যাপ্টার 4। আর আরেকটা হচ্ছে তোমার আমাদের আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 যেটা আছে, ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেমস নেটওয়ার্কিং, এই 2টা। ওকে, মেইন ক্লাসে যাওয়ার আগে আমি একটু তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করতে চাই, ঠিক আছে। এটা আমি অনেক ঘাটাঘাটি করে বের করছি তোমাদের জন্য। সেটা হচ্ছে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল, লাস্ট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করছো, আমি কিছু কিছু উত্তর দিতে পারছি, কিছু কিছু দিতে পারি নাই আমার জানা না থাকার কারণে। সেটা হচ্ছে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইসিটি থেকে প্রশ্ন হয় এবং সেটা কি পরিমাণে হয়। আমি এটার উত্তরটা আজকে একটু দিয়ে নিতে চাই, ঠিক আছে। ওকে, তো খুবই হট টপিক। হ্যাঁ, যে আমাদের একটা কিউরিওসিটি আছে যে কোন কোন জায়গায় আইসিটি থেকে প্রশ্ন আসে এটা জানার। কারণ অনেকে দেখা গেছে যে কিছু পার্টিকুলার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বলে সিদ্ধান্ত নিছো, ঠিক আছে। সো ওই জায়গাগুলোতে আসলে তুমি যে জায়গাতে পরীক্ষা দিতে চাও ওই জায়গাগুলোতে আসলে আইসিটি আছে কিনা এটা তোমার একটা জানার আগ্রহ। So আমি ওইটা একটু ক্লিয়ার করি, ঠিক আছে। তোমরা অ্যাজ এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যেই সব জায়গায় পরীক্ষা দিবা, মানে সায়েন্সের যে সকল ইউনিট আছে ভার্সিটিতে, ঠিক আছে, ওই ইউনিটের কোনগুলোতে, মানে কোন ভার্সিটির সায়েন্সের ইউনিটগুলোতে অ্যাডমিশন টেস্টে হচ্ছে আইসিটি থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। এটা একটু আমি ক্লিয়ার করি তোমাদের। আমি একটু এটা বের করছি, ঠিক আছে, জিনিসটা তোমাদের জন্য ঘাটাঘাটি করে বের করছি। সো এটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। ওকে, আমাদের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে তোমার আর ইউ, ঠিক আছে। 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে তোমার আর ইউ, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি। হুম, রাজশাহী ইউনিভার্সিটির যে সি ইউনিটটা আছে, তোমরা জানো এটা হচ্ছে সায়েন্সের ইউনিট রাজশাহী ইউনিভার্সিটির, এবং এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন হয়। তো এইখানে তোমার এমসিকিউ থাকে হচ্ছে টোটাল 5 মার্কসের, ঠিক আছে। এমসিকিউ থাকে হচ্ছে 5টা। এমসিকিউ থাকে 5টা, 5 মার্কসের, বুঝতে পারছো? এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার জেইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। হুম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তোমার হচ্ছে এই ইউনিটে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটে তোমার হচ্ছে এমসিকিউ থাকে 8টা। এটাও সায়েন্সের ইউনিট, এটাও সায়েন্সের, ঠিক আছে। এইখানে হচ্ছে 8টা প্রশ্ন আসে, ম্যান্ডেটরি দিতে হয়। আচ্ছা, এরপর তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি যেটা আছে, আমাদের খুলনা ইউনিভার্সিটি,
খুলনা ইউনিভার্সিটির হচ্ছে এই ইউনিট, এটাও সায়েন্সের ইউনিট। এইখানে তোমার হচ্ছে এমসিকিউ আসে না, এইখানে হচ্ছে তোমার রিটেনে আসে, রিটেনে আইসিকিউ আসে। যেটা দেখা গেছে লাস্ট ইয়ার, সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির এই ইউনিটের রিটেনের টোটাল মার্কস হচ্ছে 40, ঠিক আছে। আউট অফ 40 তোমার হচ্ছে আইসিটি থেকে 1 থেকে 3টার মতো কোশ্চেন আসছে, 1 to 3, 1 থেকে 3টার মতো কোশ্চেন আসছে, যার প্রত্যেকটার মার্কস ছিল হচ্ছে 2.5 মার্কস করে। তো তুমি বলতে পারো যে তোমার 1টা থেকে 3টা করে প্রশ্ন আসবে, 1টা থেকে 3টা সর্বোচ্চ, হ্যাঁ, এবং প্রত্যেকটা হচ্ছে 2.5 মার্কস করে, ঠিক আছে। এইটা গেল আমাদের খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে। এরপর আমি এইগুলো তো দিলাম যে কোন কোন ইউনিভার্সিটিতে তোমার লাস্ট ইয়ারে আইসিটি থেকে প্রশ্ন আসছে। এবার একটু তোমাদের আরো একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে কোন কোন ইউনিভার্সিটিতে আইসিটি থেকে প্রশ্ন আসতো, মানে লাস্ট ইয়ার আসে নাই, আগে আসতো, ঠিক আছে। এটা একটু বলি। তার মধ্যে তালিকায় প্রথমেই আছে হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেটা এখানে বিগত বছরে কোনো প্রশ্ন হয় নাই, বিগত বছরে তোমার আইসিটি থেকে কোনো প্রশ্ন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয় নাই, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমার হচ্ছে জিএসটি, জিএসটিতেও কিন্তু আইসিটি থেকে প্রশ্ন হইতো হইতো 22-23 পর্যন্ত লাস্ট হয়েছে, ঠিক আছে। এরপর লাস্ট ইয়ারে এটা বাদ দেওয়া হয়েছে। তো এই বছরের সার্কুলার দেখলে বোঝা যাবে কি অবস্থা, বুঝতে পারছো? জিএসটিতেও নাই। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর তোমার হচ্ছে ডিউ এই ইউনিটে তোমরা যেটা পরীক্ষা দিবা, হ্যাঁ, আমি একটু লাস্ট ক্লাসে এটা বলছিলাম, কিছুটা বলছিলাম, আজকে আরেকবার বলি। তোমরা ডিইউ এই ইউনিটের যে পরীক্ষা দিবা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে, ওইখানে আইসিটি থাকবে না। ওইখানে 6টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, যার মধ্যে হচ্ছে তোমার 3টা থাকে হচ্ছে তোমার ঐচ্ছিক, হ্যাঁ, ঐচ্ছিক, অর্থাৎ তুমি যে কোনো একটা এর মধ্যে থেকে চুজ করতে পারবা, বাংলা, ইংলিশ আর হচ্ছে বায়োলজি, এই 3টা হচ্ছে ঐচ্ছিক। হুম, তো তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা হচ্ছে চুজ করতে পারবা। বাট ডিইউ এই ইউনিটে আইসিটি থেকে প্রশ্ন হয় না, ঠিক আছে। ডিইউ এই ইউনিটে আইসিটি থেকে প্রশ্ন হয় না, এটা একটু ক্লিয়ার করে নিও। এটা আমি যেটা তোমাদেরকে দেখাইছিলাম ওইটা হচ্ছে এর আগে আগে হয়তো, এবং সেটা কাদের জন্য হয়তো ডিইউ এই ইউনিটে, সেটা হচ্ছে যারা হচ্ছে তোমার নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এই ইউনিটের পার্টিকুলার কিছু সাবজেক্টে হয়তো পরীক্ষা দিতে পারতো, তাদের জন্য আইসিটি আসতো। কিন্তু এটা তোমাদের আসবে না, তোমাদের জন্য ডিইউ এই ইউনিটে আইসিটি নাই, ডিইউ এই ইউনিটে। ওকে, তো মোটামুটি এইটাই ছিল আমার রিসার্চ, বলতে পারো ছোটখাটো একটা রিসার্চ। তোমাদের জন্য আমি এটা করার ট্রাই করছি, কারণ তোমরা অনেকেই হচ্ছে এটা জানতে চাও যে কোন কোন জায়গায় আইসিটি থেকে প্রশ্ন আসে। সো আমি একটু এখন আমার এন্ড থেকে একটা বিশ্লেষণ করি, হ্যাঁ, যে আইসিটি আসলে কতটুকু ইম্পর্টেন্ট। তো খেয়াল করতেছো মোটামুটি বেশ ভালো সংখ্যক ইউনিভার্সিটিতেই, মানে 3-4টার মতো, যেগুলো হচ্ছে তোমার একটু পপুলার টাইপের, ওগুলোতে আইসিটি আসে, ঠিক আছে। এবং দেখতে পারতেছো কিছু জায়গায় রিটার্নও আসে। আচ্ছা, আমাকে তাসনিম জিজ্ঞাসা করছো সাস্টে আইসিটি আছে কিনা। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। তোমার সাস্টের হচ্ছে সায়েন্সের ইউনিটে আইসিটি না, এটা আছে হচ্ছে তোমার কমার্সের ইউনিটে।
এই দেখো আমি কি লিখছি, সাস্টের বি ইউনিট যেটা, বুঝছো, কমার্সের ইউনিট, মানে এটাকে আমরা কমার্সের ইউনিট বলি, মানে কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দেয় এখানে। ওইখানে হচ্ছে আইসিটি থেকে 10টা প্রশ্ন আসে, তো তোমার জন্য নাই কিছু, বুঝছো বুঝছো, তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবা, তোমার জন্য কিছু নাই এখানে। হুম, সেটা একটু মাথায় রেখো। ওকে, সো আশা করি আমি একটা ভালো তোমাদের অ্যানালাইসিস দিতে পারছি। তো এটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? এটা অনেক সময় নিয়ে আমি করছি তোমাদের জন্য, যেন তোমাদের এই কনফিউশনটা না থাকে, ঠিক আছে, যে কোথায় আইসিটি আসে না আসে। আমি ক্লিয়ার করতে পারছি? ওকে, বলো, সবাই ক্লিয়ার হয়েছো? সবাই মানে এখনো ঘুমায় আছো তাই না? কোনো নাই, শব্দ নাই, সারা শব্দ নাই, সব ঘুমায় আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, পরে আবার প্রশ্ন আসলে আমি আবার এখানে ব্যাক করব, যদি তোমাদের দিক থেকে আবার দেখি যে এই একই কোশ্চেন আবার করতেছো, করবে অনেকে, একটু পরে জয়েন করবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে মুভ করি সামনের দিকে, তাই না? ওকে, ঠিক আছে, ঠিক আছে, সামনে মুভ করি, আজকের ক্লাসটা শুরু করি। তানজিলা বলছে ক্লিয়ার না, কি ক্লিয়ার না? এখানে ক্লিয়ার না থাকার কি আছে? ক্লিয়ার না কি তানজিলা? এই জায়গায় ক্লিয়ার না থাকার মতো কি আছে? আমি কি কঠিন কিছু পড়াইছি এখানে? অ্যানালাইসিস বুঝো নাই কেন বলো? হুম, নাকি আমার ভাষা বুঝতে পারো নাই? ভাষা বুঝতে সমস্যা হয়েছে? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, আমরা আজকে হচ্ছে আহ, যেটা নিয়ে পড়াশোনা করব, ওয়েবসাইট আর এইচটিএমএল, তার শুরুর দিকে আমাদের আছে হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? তো ওয়েবসাইট আসলে কি? হ্যাঁ, ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে তোমার ইন্টারনেটে থাকা অনেকগুলো ডকুমেন্টের একটা কালেকশন, ঠিক আছে? মানে এই যে আমরা ওয়েব পেজ বলি, ওয়েব পেজ আসলে কি বলতো? ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেটে থাকা একটা ডকুমেন্ট, যেটা তুমি ব্রাউজার দিয়ে দেখতে পারো। এটা একটা ডকুমেন্ট, ডকুমেন্ট মানে একটা ফাইল, এটা তুমি ইন্টারনেট থেকে দেখতে পারো। হ্যাঁ, কোনো একটা ওয়েব পেজে যে তুমি যাও, এখানে কি দেখতে পাও? তানজিলা বলছো কোন কোন ভার্সিটিতে লিখিত আছে? এই যে সুন্দর কোশ্চেন, দেখো একটা ভার্সিটি লেখাই তো আছে, এই যে রিটার্ন একটা ভার্সিটি থেকে আসে, এই দেখো, বুঝছো? একটা ভার্সিটি থেকে রিটার্ন আসছে লাস্ট ইয়ারে। হুম, ভালো করে দেখো, ঠিক আছে? একটু হাত মুখ ধাও, ঘুম যায় নাই মনে হয় এখনো, ভালো করে দেখো। ওকে, তো ওয়েব পেজ হচ্ছে বেসিক্যালি একটা ডকুমেন্ট বা একটা ফাইল বলতে পারো, ঠিক আছে, যেটা ইন্টারনেটে আছে এবং আমরা হচ্ছে ব্রাউজার দিয়ে, ওয়েব ব্রাউজার দিয়ে এই ফাইলটা দেখতে পারি, ঠিক আছে? জহুরা বলছো আইসিটি বই না তো আমাদের। তোমার এই লাইনটার মানে কি দাঁড়াইলো? আইসিটি বই না তো আমাদের, ও বই নাই, আচ্ছা আচ্ছা, বই নাই, আইসিটি বই নাই, কেন বই নাই কেন? তুমি ইন্টার পাস করে আসছো, তোমার আইসিটি বই নাই? নাকি বেচে দিছো, ভাবছো আর আইসিটি লাগবে না, বেচে দিই? কোনটা? বই বেচে দিছো? বই বেচে দিলে কিনে ফেলো, এই যে বোর্ডের বইটা, আর হচ্ছে তার সাথে আরেকটা রাইটারের বই রাখবা, যে কোনো রাইটার হইতে পারে, মুজিবুর রহমান স্যার বা যে কোনো একটা রাইটারের বই। ওকে, তো এই যে যে তোমার ওয়েব পেজ ইন্টারনেটে আছে, হুম, এরকম কিছু নির্দিষ্ট ওয়েব পেজ যখন এক জায়গায় থাকে, একটা কম্পিউটারের মধ্যে থাকে, এবং ওই ওয়েব পেজগুলো সব ইন্টারনেটের সাথে কানেক্টেড, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে ওয়েবসাইট, বুঝতে পারছো? ওইটাকে আমরা বলি হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তাহলে ওয়েবসাইট কি? ওয়েব পেজের একটা কালেকশন, মানে ওয়েবসাইট হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেকগুলো তুমি ওয়েব পেজ পাবা, যে ওয়েব পেজগুলোর মধ্যে কোনো না কোনো কানেকশন আছে, মানে একটা ওয়েব পেজ থেকে তুমি অন্য ওয়েব পেজ যেতে পারবা, তাই না? ওই উদ্ভাসের ওয়েবসাইটে গেলে দেখবা যে পরপর কিছু ওয়েব পেজ আসে, হোম পেজ, তারপরে হচ্ছে প্রোগ্রাম পেজ, এরকম আরো কিছু পেজ আসে। তারপর তোমার হচ্ছে
আমাদের ওয়েবসাইটের দুইটা পার্ট আমরা আছে বলি, ঠিক আছে? নোট করা লাগবে কিনা? না, লাগবে না, তুমি কথা শোনো আমার, তাহলেই হবে। ওয়েবসাইটের দুইটা পার্ট আছে, হ্যাঁ, একটা হচ্ছে সার্ভার পার্ট আর একটা হচ্ছে ক্লায়েন্ট পার্ট, ঠিক আছে? আচ্ছা, সার্ভার পার্ট কি? সার্ভার পার্ট হচ্ছে যে আমাদের এই ওয়েব পেজগুলা যেই কম্পিউটারের মধ্যে রাখা আছে ওইটাকে আমরা বলি সার্ভার। এই সার্ভার কিন্তু একটা কম্পিউটার। তোমাদের কাছে সার্ভার শুনলে মনে হয় যে, অনেক সময় শুনো না, সার্ভার ডাউন, সার্ভার ক্র্যাশ করছে, এরকম অনেক কথাবার্তা শুনো। তো সার্ভার শুনলে মনে হয় এটা মনে হয় আলাদা কোনো যন্ত্রপাতি। হ্যাঁ, তেমন কিছু না। সার্ভার বেসিক্যালি একটা কম্পিউটার, হ্যাঁ, যার ক্যাপাসিটি অনেক বেশি। হ্যাঁ, এই সার্ভারের মধ্যে তোমার ওয়েবসাইটটা হোস্ট করা থাকে বা লঞ্চ করা থাকে, ঠিক আছে? আচ্ছা, তো সার্ভার পার্টে তোমার এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয় ওয়েবসাইট বানানোর জন্য। হ্যাঁ, এগুলা জাস্ট একটু দেখে রাখো, জানার দরকার নেই। আচ্ছা, আর ক্লায়েন্ট যেটা, সেটা হচ্ছে যে তুমি তুমি যে ওয়েব ব্রাউজার দিয়ে তোমার কম্পিউটার থেকে একটা ওয়েবসাইট সার্চ করতেছো, হ্যাঁ, তো তুমি হচ্ছে একটা ক্লায়েন্ট হিসেবে তখন কাজ করতেছো, বুঝতে পারছো? তাহলে একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে। তানজিরা বলছো যে আমি যেগুলো দিছি আর সেগুলা বাদে আর কোন কোন ভার্সিটি আছে? তুমি কোন ভার্সিটির জন্য জানতে চাও বলো? আমি যেই লিস্টটা তোমাকে দিছি এখানে তো সবই কভার হয়েছে। তোমার আর কোন ভার্সিটির জন্য জানার ইচ্ছা বলো, আমি বলে দিচ্ছি। বলো, আমাকে একটা নাম বলো ভার্সিটির। ওকে, তো আমাদের ওয়েবসাইটের এই দুইটা পার্ট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সার্ভার, যেখানে হচ্ছে ওয়েবসাইটের সব ওয়েব পেজের ইনফরমেশন গুলো থাকে। হুম। আর আরেকটা হচ্ছে ক্লায়েন্ট, যেটা হচ্ছে আমরা ঘরে বসে অ্যাক্সেস করতে পারি, বুঝতে পারছো? তাহলে এইগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের দুইটা পার্ট। ঠিক আছে, তাহলে ওয়েব সার্ভার আর হচ্ছে তোমার ওয়েব ক্লায়েন্ট, ঠিক আছে? তো ক্লায়েন্ট আশা করি বুঝতে পারছো কাকে বলতেছি। ক্লায়েন্ট হচ্ছে এই যে তোমার বাসায় থাকা পার্সোনাল পিসি, হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট ওয়েবসাইটের সাথে, ওয়েব সার্ভারের সাথে হচ্ছে কমিউনিকেশন করে, ঠিক আছে? সে হচ্ছে রিকোয়েস্ট, ক্লায়েন্ট হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠায় যে আমাকেও এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো পাঠাও। সো ওয়েব সার্ভার তখন পাঠায় এবং ক্লায়েন্ট তখন ওই ওয়েবসাইট তোমার ভিজিট করতে পারে, ওই ওয়েবসাইটের পেজগুলো দেখতে পারে তার কম্পিউটারে, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে কাজ করে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এরপর দেখো আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বো। এইচটিএমএল এর ফুল ফর্মটা খেয়াল করো, এটা অনেক সময় আসে, তোমরা এটা মুখস্থ করে ফেলছো। এই যে এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, হ্যাঁ, বা ওয়েবসাইটের স্ট্রাকচারটা বানাইতে পারি। এটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার বানাতে পারি, মানে ওয়েবসাইটের কোন জায়গায় কি থাকবে না থাকবে, কোন জায়গায় কি বসবে, কোন জায়গায় কোন বাটন চাপ দিলে কি হবে, হ্যাঁ, এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা আমরা ঠিক করতে পারি হচ্ছে তোমার এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে। মাথায় রেখো, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? আমরা মনে করি যে ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে প্রোগ্রামিং করা যায়, আসলে তা না। এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে বলতে পারে যে স্ট্রাকচার ঠিক করার একটা ল্যাঙ্গুয়েজ। এইখানে কোনো লজিকের বিষয় নেই, কোনো লজিকের বিষয় নেই, যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো বিষয় নেই। এখানে জাস্ট সিম্পল স্ট্রাকচার ঠিক করি আমরা, যে একটা ওয়েবসাইটের কোন জায়গায় কোন এলিমেন্ট বসবে, ঠিক আছে? এইটা। আচ্ছা, আর এই যে ট্যাগ, ট্যাগ আমরা এইচটিএমএল এ ব্যবহার করি অনেক। ট্যাগ ব্যবহার করেই হচ্ছে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য ঠিক করি, ঠিক আছে? এবং তার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা ঠিক হয়, ঠিক আছে? আচ্ছা, একটা সিম্পল এইচটিএমএল এর উদাহরণ এখানে দেওয়া আছে, তুমি একটু খেয়াল করো। যে আমার যদি কোনো একটা ওয়েবসাইটে এই লেখাটা দেখাইতে হয়, এই যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে এই যে আমি ছোট একটা কোড লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা এইচটিএমএল কোড, ঠিক আছে? এটা একটা এইচটিএমএল কোড, দেখতেই পারতেছো। এই এইচটিএমএল কোডের তোমার কয়েকটা অংশ আছে, আমি একটু মার্ক করি, তুমি খেয়াল করো, ঠিক আছে? প্রথম যে অংশ সেটা হচ্ছে যে এইচটিএমএল ট্যাগ। আমাদের সব সময় এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে লেখা কোনো কোড এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তানজিলা বলছো এগ্রিকালচারে, না না, এগ্রিকালচারে আসে না। সো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল থেকে শুরু করতে হয়, ঠিক আছে? এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়, এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ করতে হয়। এই যে এইটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ, এই যে এটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ, আর এইটাকে আমরা বলি হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ।
ক্লোজিং ট্যাগ কিভাবে চিনবা? এই দেখো, তোমার ট্যাগ শুরু করার সময় অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে একটা এরকম ব্যাকস্ল্যাশ দেওয়া থাকে, এইটা দেখে বুঝবা যে হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ। করিম বলছো যে ওয়েব ডেভেলপাররা যারা ওয়েবসাইট বানায় তারা কোন পার্ট নিয়ে কাজ করে, হ্যাঁ এরকমটাই বুঝাইতে চাইছো। দুইটা পার্ট নিয়ে কাজ করে, সার্ভার পার্ট, ক্লায়েন্ট পার্ট। সার্ভার পার্টটাকে আমরা বলি ব্যাকএন্ড, আর ক্লায়েন্ট পার্টটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড। তোমরা অনেকে মনে হয় ওয়েবসাইট বানানোর কাজ টাজ করো, তাই না? সেই যে ব্যাক এন্ড ডেভেলপার আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, আবার কোন কোন ওয়েব ডেভেলপার দুইটাই বানায়, তো ওইটাকে আমরা বলি ফুল স্ট্যাক ডেভেলপার। ক্লাসটা এত স্লো চলতেছে কেন? সকাল তো, তোমরা ঘুম থেকে উঠছো, এই কারণে আমিও ঘুম থেকে উঠছি, এই কারণে একটু স্লো চলতেছে। সমস্যা নেই, ফাস্ট হয়ে যাবে। বেশি ফাস্ট চলে আবার ধরতে পারবে না, তখন আমার মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এরপরে খেয়াল করো, এইচটিএমএল ট্যাগের পরেই আমাদের হচ্ছে হেড ট্যাগ দিতে হয়, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি না, বাট আমরা দেই আমাদের যদি তোমার ওয়েবসাইট রিলেটেড কিছু জিনিসপত্র দেখাইতে হয়, লাইক তোমার এই যে টাইটেল, মানে আমাদের ওয়েবসাইটের এই যে মাথার উপরে যে টাইটেল বারটা থাকে, ঠিক আছে, ওই টাইটেল বারে আমরা কি দেখাতে চাই, ওই জিনিসটা হচ্ছে আমরা এই টাইটেল ট্যাগ দিয়ে ফিক্স করতে পারি, যেমনটা এখানে করা হয়েছে। খেয়াল করি যে টাইটেল ট্যাগ, এই পুরোটা হচ্ছে টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগের ভেতরে যা দিবা ওই জিনিসটাই হচ্ছে তোমার এই যে এইখানে শো করবে, এই দেখো এই জায়গায় শো করবে, এটাকে আমরা বলি টাইটেল বার। আচ্ছা, এরপরে আমাদের হেড ট্যাগের কাজ শেষ হলে মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার বডি ট্যাগ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বডি ট্যাগ। এই যে আমাদের বডি ট্যাগ, বডি ট্যাগ দিয়ে আমরা যা লিখবো সেইগুলোই আমাদের ওয়েব পেজের মধ্যে দেখাবে। বডি ট্যাগ দিয়ে তুমি যা লিখবা সেগুলোই ওয়েব পেজের ভেতর দেখাবে। যেমনটা খেয়াল করো এখানে, এই যে আমি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি বডি ট্যাগের ভেতরে, মানে একটা প্যারাগ্রাফ লেখার জন্য। এবং এই যে প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা কি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। সো খেয়াল করো এই লেখাটাই কিন্তু এখানে আমার ওয়েব পেজের মধ্যে শো হচ্ছে। সো এইভাবেই আসলে একটা ওয়েব পেজ বানানো হয়, বুঝতে পারছো? এইচটিএমএল কোড দিয়ে এইভাবেই ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করা হয় যে ওয়েব পেজের কোথায় কি বসবে, বিভিন্ন ট্যাগ ইউজ করতে হয় এই ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা তোমার এখানে হচ্ছে বিভিন্ন ট্যাগ সম্পর্কে একটু জানবো, যেগুলো হচ্ছে আমাদের এইচটিএমএল এর যে কোড, সেই কোডের বিভিন্ন অংশে বসে, ঠিক আছে। যেমন খেয়াল করো, আমাদের যে হেড পার্ট আছে, হেডের যে অংশটা, হ্যাঁ হেডের ভেতরের যে অংশটা, এইখানে এই ট্যাগগুলো ইউজ করা হয়। তার মধ্যে এই একটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাই তোমরা একটু জেনে রাখার ট্রাই করবা, সেটা হচ্ছে এই যে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ দিয়ে আমরা যেটা করছি সেটা তো দেখাইলাম, টাইটেল ঠিক করছি, ঠিক আছে। এটা হচ্ছে হেড অংশে বসে, টাইটেল ট্যাগ হেড অংশে বসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বডি ট্যাগ দেখি। হ্যাঁ, এই এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের বডির অংশে যেসব ট্যাগ বসে এগুলো ইম্পর্টেন্ট বেশি। তো তার মধ্যে খেয়াল করো অনেকগুলো আছে, বাট আমাদের সবগুলো জানতে হবে তেমন না, আমাদের কিছু কিছু জানতে হবে। যেমন এই যে হেডিং ট্যাগ, তোমরা এটা পড়ছো, এই যে হেডিং ট্যাগ হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হয়। H1 হচ্ছে সবচেয়ে বড়, এটা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং দেই, এটা দিয়ে আমরা হেডিং দেই, ঠিক আছে। পড়ছো না এটা হেডিং ট্যাগ? এই যে H1 থেকে H6 পর্যন্ত, এটা হচ্ছে সবচেয়ে বড় হয়, আর এটা হচ্ছে ছোট। ওকে, এরপরে প্যারাগ্রাফ ট্যাগ, এটা তো মাত্র দেখছো। বোল্ড ট্যাগ, এই বোল্ড ট্যাগ হচ্ছে তোমার যেটা করে সেটা হচ্ছে বোল্ড করার কাজ করে। হ্যাঁ, মানে কোন একটা লেখাকে তুমি যদি বোল্ড করতে চাও তখন তুমি বোল্ড ট্যাগ ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা, এরপর ইটালিক হচ্ছে ইটালিক করার কাজ করে। আন্ডারলাইন হচ্ছে লেখাকে আন্ডারলাইন করে। স্ট্রাইক থ্রু যেটা করে কোন একটা লেখার উপর দিয়ে দাগ কেটে দেয়, ঠিক আছে। আর বিগ লেখাটাকে বড় করে, স্মল লেখাটাকে ছোট করে, ঠিক আছে। এই যে যাবতীয় তুমি ট্যাগ দেখতে পারতেছো, এরপরে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এইগুলোকে আমরা বলি হচ্ছে ভাইয়া ফরম্যাটিং ট্যাগ বা টেক্সট ফরম্যাটিং। মানে এগুলো হচ্ছে আমাদের টেক্সটকে ফরম্যাট করতে পারে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। মানে আমাদের টেক্সটকে সাজাইতে গোছাইতে এইসব ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, এর মধ্যে এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দুইটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগটা দেখতে হচ্ছে এরকম। ধরো লেটসে আমি কোথাও এরকম এই যে বডি ট্যাগের ভেতরে কোথাও এই জিনিসটা লিখলাম, লেটসে কোথাও এরকম লিখলাম যে এর পরে হচ্ছে আমি সুপারস্ক্রিপ্ট হিসেবে 2 কে দিলাম। এটার আউটপুট কেমন হবে জানো? এটার আউটপুট দেখতে হবে এরকম, এই যে a টু দি পাওয়ার 2, এর মাথায় 2 বসবে। সুপারস্ক্রিপ্ট মানে মাথায় বসানো, ঠিক আছে।
আচ্ছা, সাবস্ক্রিপ্ট হচ্ছে কি? সাবস্ক্রিপ্ট হচ্ছে পায়ে বসানো, উল্টা। সাবস্ক্রিপ্ট হচ্ছে আমাদের পায়ে বসানো, বুঝতে পারছো? আমি একটু দেখাই। ঠিক আছে, আমাদের সাবস্ক্রিপ্টের কাজটা একটু দেখাই। এই দেখো, আমি যদি এর পরে সাবস্ক্রিপ্ট আকারে ধরো 2 কে দিতাম, এই যে এর পরে আমি যদি সাবস্ক্রিপ্ট আকারে 2 কে দিতাম, তাহলে এই যে এর পায়ের নিচে 2 বসতো। ঠিক আছে, এই সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু জেনে রাখবা। আচ্ছা, আর এর পরের গুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। টাইটেলে কি সবসময় ফার্স্ট লিখতে হয়? না না না, তুমি যা মন চাই লিখবা, তোমার ওয়েবসাইটের নাম বা তোমার ওয়েব পেজের জন্য তুমি যেই টাইটেলটা দেখাইতে চাও। ধরো তোমার ওয়েব পেজের নাম হচ্ছে একটা যে বিউটি পার্লার, তাহলে তুমি টাইটেলে লিখবা বিউটি পার্লার, হ্যাঁ, এরকম। ওকে, এরপরে আমরা এলিমেন্ট সম্পর্কে জানবো, মানে একটা ট্যাগের ভেতরে কি কি জিনিস থাকতে পারে, একটা ট্যাগের জন্য কি কি জিনিস থাকতে পারে। ঠিক আছে, একটা ট্যাগের ভেতরে কি কি থাকতে পারে ওগুলোকে আমরা পুরোটাকে আমরা বলতেছি এলিমেন্ট। হ্যাঁ, এই পুরাটাকে বলা হয় এলিমেন্ট। এলিমেন্ট। তো আমরা এখন এলিমেন্ট সম্পর্কে একটু জানবো। দেখো, একটা ট্যাগের ভেতরে তোমার একটা ট্যাগ পূর্ণতা পাইতে হইলে তার কি কি জিনিস থাকতে হয় একটু দেখো। হ্যাঁ, একটু দেখো। ওকে, আমাদের প্রথমে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ, শুরুর ট্যাগ। মানে আমরা ট্যাগ শুরু করব যেই সাইন দিয়ে, সেটা হচ্ছে এরকম যে যে কোনো ট্যাগ শুরু করতে হয় হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, তারপর ট্যাগের জন্য একটা সিম্বল থাকে, ওই সিম্বলটা দিতে হয়, তারপরে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করে আমরা কি করি, ওপেনিং ট্যাগ বানাই। এই যে এটা কিন্তু একটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে তোমার একটা ওপেনিং ট্যাগ, মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, তাহলে সব সময় মনে রাখবো যে আমাদের যে কোনো ট্যাগের একটা ওপেনিং ট্যাগ থাকবে। ক্লোজিং ট্যাগ সবার থাকে না, ক্লোজিং ট্যাগ সবার থাকে না, বাট ওপেনিং ট্যাগ সবার থাকে ভাইয়া, সবার থাকে, সবার থাকে। ঠিক আছে, কিন্তু ক্লোজিং ট্যাগ এটা সবার থাকে না, সবাই এত লাকি না, সবার থাকে না। ঠিক আছে, তো যাদের থাকে না তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার এমটি ট্যাগ। যাদের ক্লোজিং ট্যাগ থাকে না তাদেরকে আমরা ডাকি হচ্ছে এমটি ট্যাগ নামে। এর উদাহরণ আমরা সামনেই দেখব। আচ্ছা, তো এই যে তোমাকে ওপেনিং ট্যাগটা একদম শুরুতেই দিতে হবে। এখন ওপেনিং ট্যাগের ভেতরে আবার আরো কিছু জিনিস দিবা তুমি। কি কি দিবা একটু দেখাই। এই দেখো, ওপেনিং ট্যাগের ভেতরে তুমি কিছু অ্যাট্রিবিউট দিবা। এই অ্যাট্রিবিউটের কাজ কি? যেমন খেয়াল করো, এখানে আমরা এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা কি করি একটু আগে দেখছো, আমরা কোন একটা লেখাকে প্যারা আকারে বা প্যারাগ্রাফ আকারে দেখাই। এখন তুমি যদি এই প্যারাগ্রাফ লেখাটাকে আরেকটু মডিফাই করতে চাও, তাহলে তুমি এই যে ওপেনিং ট্যাগের ভেতরেই আরো কিছু জিনিস সেট করবা, এগুলাকে আমরা বলি অ্যাট্রিবিউট। এগুলাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। এই যে তুমি ওপেনিং ট্যাগের ভেতরে যেসব জিনিস সেট করতেছো এগুলাকে আমরা বলি হচ্ছে, এই যে এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন খেয়াল করো, এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট সেট করছি যেটার নাম হচ্ছে অ্যালাইন। অ্যালাইনের কাজ হচ্ছে আমাদের লেখা কোথায় বসবে সেটা সেট করে দেওয়া। যেমন দেখো, আমরা অ্যালাইনের একটা ভ্যালু দিছি, ভ্যালুটা কি? ভ্যালুটা দিছি হচ্ছে তোমার এখানে, খেয়াল করো, এই যে আমরা অ্যালাইনের একটা ভ্যালু দিছি, ভ্যালুটা হচ্ছে রাইট। সো কি হচ্ছে, আমাদের লেখাটা দেখো একদম রাইট সাইডে গিয়ে বসতেছে। খেয়াল করছো, এই যে রাইট সাইডে গিয়ে আমাদের লেখাটা বসতেছে, বিকজ আমরা এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা রাইট দিছি। তাহলে তোমার ট্যাগের প্রপার্টিকে, ট্যাগের বৈশিষ্ট্যকে তুমি যদি মডিফাই করতে চাও, তাহলে তুমি এরকম ওপেনিং ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট ভ্যালু সেট করবে। এগুলো জানতে হবে তোমাকে, কোন ট্যাগের কি কি অ্যাট্রিবিউট আছে এগুলো জানতে হবে। ঠিক আছে, আর ফাইনালি থাকে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে যে আমরা ট্যাগের ভেতরে মানে ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে কি বসাইতেছি সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এই যে খেয়াল করে, এখানে আমরা ওপেনিং আর এইটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তো ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানের জায়গাতে আমরা কি বসাইতেছি, ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানের জায়গাতে আমরা যেটা বসাইতেছি ওটাই হচ্ছে তোমার কন্টেন্ট। সো এই যে কন্টেন্টটাই কিন্তু আমাদের এখানে শো হইতেছে, ওয়েব পেজে কন্টেন্টটাই কিন্তু দেখায়। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা ওয়েব পেজে কিভাবে আসে, আমাদের যে ওয়েব ক্রলার যেটা আছে, মানে যার কাজ হচ্ছে ওয়েব পেজ বানানো, সে কি করে জানো, সে দেখে যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, সো একটা প্যারাগ্রাফ বানায়। প্যারাগ্রাফের ভেতরের লেখাটা কি বসায়, যে কন্টেন্ট যেটা আছে হ্যালো দেয়ার, এই লেখাটা বসাবে। বাট ও বসানোর সময় হচ্ছে এই যে অ্যাট্রিবিউট দেখে দেখে মডিফাই করবে। বুঝতে পারছো না? আচ্ছা, এই কোডটাও পাশে দেওয়া আছে, সো আমাদের পুরো কোড দেখার দরকার নেই, এই লাইনটা ইম্পর্টেন্ট ছিল এই কারণে এটাই দেখছি।
আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে ট্যাগ যে দুই ধরনের, এইটা একটু এখানে জেনে নিব। এটা অলরেডি আমরা জানছি, হ্যাঁ, তোমাদের জন্য এটা অলরেডি আমি বলেইছি। সেটা হচ্ছে যে আমাদের তোমার কিছু কিছু ট্যাগ থাকে দুনিয়ায় যাদের হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার এমটি ট্যাগ। হ্যাঁ, এমটি ট্যাগ হচ্ছে যাদের ক্লোজিং ট্যাগ নাই। এটা বলছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসে অনেক সময়, কোন 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 ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, হ্যাঁ, বা কোন কোন ট্যাগ হচ্ছে এমটি ট্যাগের কাতারে পড়ে। তো এর কিছু এক্সাম্পল তোমরা জেনে রাখো একটু। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। তোমরা এই যে এইচএসসি তে এটা অনেক ইউজ করছো, তাই না? ইমেজ ট্যাগ, এটা কিন্তু একটা এমটি ট্যাগ। তারপরে যে বিআর ট্যাগ, এইচআর ট্যাগ। হ্যাঁ, বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেক বানাইতে ইউজ হয়, মানে একটা লাইনের পরে যদি আমি একটা নিউ লাইন দিতে চাই তখন বিআর ট্যাগ, ঠিক আছে? এইচআর ট্যাগও অনেকটা সিমিলার। এইচআর ট্যাগ, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু ভাইয়া আমাদের এমটি ট্যাগ, মানে এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ নাই। বুঝতে পারছো? এটা একটু মাথায় রেখো, হ্যাঁ। মাঝে বসালে কি অ্যালাইন সেন্টার দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্টার। এমটি ট্যাগের ক্ষেত্রে তো কন্টেন্ট হয় না। হ্যাঁ, এটাই তো বললাম, এমটি ট্যাগের ক্ষেত্রে কন্টেন্ট নাই কোনো, কারণ এটার তো শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। কন্টেন্ট কোথায় বসে? ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে। ঠিক বলছো তুমি, এমটি ট্যাগের জন্য কোনো কন্টেন্ট নাই, এক্স্যাক্টলি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো। এই যে আমাদের এইখানে একটা ট্যাগ ইউজ করা হয়েছে, বিআর ট্যাগ। এইখানে দেখো কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটার কোনো ক্লোজিং ট্যাগ তুমি পাবা না, এবং এটার ক্লোজিং ট্যাগের দরকারও নাই, কারণ এটার কাজই খুব সিম্পল। কাজ কি? এই বিআর ট্যাগ যেই জায়গায় বসবে ওই জায়গায় একটা ব্রেক, লাইন ব্রেক তৈরি করা। খেয়াল করো, এই যে দেয়ার ইজ অ্যান এমটি এলিমেন্ট বিটুইন দিস, এই যে এই কথাটা এক লাইনে আসছে। আচ্ছা, দিস কথাটা হচ্ছে এখানে আসার উচিত ছিল। আচ্ছা, যাই হোক, বিটুইন দিস। হ্যাঁ, তারপরে তোমার এই যে এন্ড দিস, এইটা হচ্ছে পরের লাইনে গেছে, এন্ড দিস পরের লাইনে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে এখানে একটা লাইন ব্রেক তৈরি হয়েছে, বুঝতে পারছো? এখানে একটা লাইন ব্রেক তৈরি হয়েছে। সো এই বিআর ট্যাগের কাজ হচ্ছে একটা লাইন ব্রেক তৈরি করা, এইটি, আর কিছু না। ওকে, সো আমরা এটা দেখলাম। এখন সামনে যাই। আমাদের বডি এলিমেন্টের ট্যাগগুলো, ইম্পর্টেন্ট ট্যাগগুলো ধরে ধরে এখানে দেখানো আছে। সো তোমরা একটু এগুলো দেখে রাখবা, আমি অলরেডি ব্যাখ্যা করছি এগুলা। এই যে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ আমি বলছি এটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত আছে, যার মধ্যে H1টা হচ্ছে সাইজে সবচেয়ে বড় হেডিং দেয়। এই যে এটা হচ্ছে H1 ট্যাগের জন্য সবচেয়ে বড় হেডিং, কিন্তু আমরা এখান থেকেই পাই, ঠিক আছে? আর H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ দেয়, সবচেয়ে ছোট হেডিং দেয়, ঠিক আছে? তোমাদের উল্টা মনে হয়, কেন জানি পরীক্ষায় কোশ্চেন আসলে তোমাদের উল্টাটা মনে হয়, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসলে মনে হয় উল্টাটা, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু H1 সবচেয়ে বড়, H6 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। ওকে, এরপরে খেয়াল করে যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে বলা আছে। সো তোমরা ইতিমধ্যে দেখছো এই জিনিসটা। সুপারস্ক্রিপ্ট হচ্ছে মাথার উপরে বসায় লেখাকে, আর সাবস্ক্রিপ্ট হচ্ছে পায়ের কাছে বসায়, ঠিক আছে? এইচটিএমএল এ কালার অ্যাট্রিবিউট ভুলে যাই বারবার, এটা মনে রাখার কোনো ট্রিক্স আছে? আপাতত তোমার কালার অ্যাট্রিবিউট জানার কোনো প্রয়োজন নাই। কালার, ওই যে কালার স্টাইল অ্যাট্রিবিউট দিয়েই সেট করা যায় কালার। তবে তোমার আপাতত কালার অ্যাট্রিবিউট নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এগুলো আসে না পরীক্ষা, এগুলো পরীক্ষা আসে না। আমি আপাতত আজকের ক্লাসে, যেহেতু আজকের ক্লাসটার আমাদের উদ্দেশ্য কি বলো? এই যে দেখো এখানে উদ্দেশ্যটা দেওয়া আছে যে ভার্সিটি কয়েন্ট জিএসটি, এই জায়গার জন্য তোমার আইসিটির প্রিপারেশন, যদিও জিএসটি তে লাস্ট ইয়ার আসে নাই। যাই হোক, তো আমাদের ভার্সিটির যেসব জায়গায় আইসিটির কোশ্চেন আসে ওই জায়গাগুলোতে তোমার হচ্ছে একটা স্ট্রং প্রিপারেশন তৈরি করা, ঠিক আছে? তো আমাদের যতটুকু ওই জন্য লাগবে, ওই কাজের জন্য লাগবে, আমরা ততটুকুই দেখি, ঠিক আছে? এটাই ভালো, এটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? ওকে, তো সুপারস্ক্রিপ্টে আমরা দেখছি, মনে রাখবা সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিলে হচ্ছে মাথার উপরে বসে, আর সাবস্ক্রিপ্ট ট্যাগ দিলে হচ্ছে পায়ের নিচে বসে। এই দেখো, তুমি এই ওয়েব পেজের মধ্যে কিন্তু তাই দেখতে পারতেছো। এই যে এই সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি এই কারণে যে মাথার উপরে বসছে, সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি এই কারণে দেখো যে পায়ের কাছে গিয়ে বসছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে তোমার অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। হ্যাঁ, অর্ডার্ড লিস্ট হচ্ছে সিরিয়াল, মানে এই দুইটার কাজই লিস্ট বানানো বা সিরিয়াল করা। তোমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখছো না, আমরা সিরিয়াল করতে পারি লেখাকে। সো সিরিয়াল করার ওইখানে মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু দুইটা অপশন ছিল, একটা হচ্ছে বুলেটিং করা, যেটা ওই যে আনঅর্ডার্ড লিস্টের ইকুইভ্যালেন্ট, আর আরেকটা হচ্ছে যে নাম্বারিং করা, যেটা হচ্ছে অর্ডার্ড লিস্টের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছো তারা জানো এটা। যাই হোক, তো এই যে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এটা কিন্তু আমাদের এইচটিএমএল এ তোমার করা যায়, ঠিক আছে? এইচটিএমএল এটা বানানো যায়।
তো বানানোর জন্য আমাদের কোন ট্যাগ ইউজ করতে হয়? আনঅর্ডার্ড লিস্ট বানানোর জন্য হচ্ছে এই যে এই ট্যাগটা ইউজ করতে হয়। এটা একটা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর শুরু শেষ আছে, ঠিক আছে? তো এই ট্যাগ ইউজ করে, এই যে ইউএল, এই ট্যাগ ইউজ করে হচ্ছে আমরা কি করতে পারি? আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে পারি। বুঝতে পারছো? এখন তুমি যে লিস্ট বানাবা, তোমার লিস্টের মধ্যে কি অনেকগুলো হচ্ছে আইটেম থাকবে না? তো তোমার যে লিস্টের মধ্যে আইটেম গুলো থাকবে ওগুলাকে তুমি কিভাবে দেখাবা? এই যে ওই লিস্টের আইটেম গুলাকে তুমি হচ্ছে এল আই ট্যাগ দিয়ে দেখাবা, ঠিক আছে? এখন এল আই ট্যাগ দিয়ে তুমি দিলা হচ্ছে অ্যাপল, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার অ্যাপলটা হচ্ছে প্রথম আইটেমে শো হবে। তারপরে দিলা তুমি হচ্ছে বানানা, এটা তাহলে দ্বিতীয় আইটেম হিসেবে এখানে শো হবে, ঠিক আছে? তো এই এই আর কি। এখন এর আউটপুট দেখতে কেমন হবে? আউটপুট দেখতে হবে এরকম, আউটপুট দেখতে হবে এরকম। এই যে ওয়েব পেজের মধ্যে তুমি দেখতে পাবা যে বাই ডিফল্ট হচ্ছে যেরকম বুলেট পয়েন্ট আকারে আসে। তো বুলেট পয়েন্ট আকারে তুমি প্রথমে দেখতে পাবা অ্যাপল, তারপরে দেখতে পাবা হচ্ছে ব্যানানা, হ্যাঁ। আচ্ছা, এই আনঅর্ডার্ড লিস্টের আমরা চাইলে টাইপ সেট করতে পারি, ঠিক আছে? মানে এই যে আমাদের যে বুলেট পয়েন্ট আকারে দেখাবে আইটেমগুলো, এই বুলেট পয়েন্টটা দেখতে কেমন হবে, ঠিক আছে? এটা আমরা সেট করে দিতে পারি যে আনঅর্ডার্ড লিস্টের ভেতরে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু দিতে পারি। এরকম দেখো যে আমরা এখানে লিখতে পারি তোমার টাইপ, দিয়ে আমরা অ্যাট্রিবিউট দিতে পারি যে আসলে আমাদের বুলেট পয়েন্টগুলো দেখতে কেমন হবে। যেমন আমরা যদি ধরো এখানে সার্কেল দেই, তাহলে দেখবা এই বুলেট পয়েন্টগুলো সার্কেল আকারে আসবে, এই বুলেট পয়েন্টগুলো আমাদের সার্কেল আকারে আসবে, এই যে এরকম। এই যে এরকম। তাহলে যেভাবে টাইপ দিয়ে টিয়ে আমরা জিনিসটাকে একটু সুন্দর করে দেখাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের কাজ। একই টাইপের জিনিস তুমি অর্ডার লিস্টের জন্য দেখাইতে পারো। আমি একটু এখন অর্ডার লিস্টের জন্য দেখাই, ঠিক আছে? এই যে এগুলো কপি পেস্ট করে একই রকম, অলমোস্ট সিমিলার, আমরা আইটেম এইখানে লিস্ট আকারে দেখাবো, বাট অর্ডার্ড ওয়েতে মানে হচ্ছে তোমার আমাদের একটা নাম্বারিং থাকবে, ঠিক আছে? বা সিরিয়াল থাকবে আর কি। তো আমি এটা একটু দেখাই তোমাদেরকে। এই যে অর্ডার লিস্ট করলে আর এরকম বুলেট পয়েন্ট আকারে দেখাবে না, তখন নাম্বার থাকবে, তখন আমাদের এখানে নাম্বার থাকবে, হ্যাঁ। সো আমরা এখন দেখবো হচ্ছে অর্ডার লিস্টের জন্য জিনিসগুলো কিভাবে কাজ করে। অর্ডার লিস্ট আমরা দেখবো। তো অর্ডার লিস্টের জন্য আমাদের যেই ট্যাগ ইউজ করতে হয়, বুঝছো, ওপেনিং আর ক্লোজিং যেই ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে এই যে ও এল, এটা হচ্ছে অর্ডার লিস্টের ট্যাগ। ও এল অর্ডার লিস্ট বুঝায়। আচ্ছা, অর্ডার লিস্টের টাইপ বাই ডিফল্ট হচ্ছে 1 2 3 এরকম। এই যে 1 2 3 এটা হচ্ছে ডিফল্ট টাইপ। বাট তুমি যদি চাও যে না আমি ভিন্ন টাইপে দেখাইতে চাই, তাহলে এখানে টাইপ সেট করে দিবা। যেমন ধরো আমি হচ্ছে টাইপ দিলাম রোমান সংখ্যায় আমি দেখাইতে চাই সিরিয়ালগুলো, ঠিক আছে? তাহলে আমি এখানে টাইপ দিব হচ্ছে তোমার, এটা একটু সুন্দর করে দেখি, হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে যে অর্ডার লিস্টের ট্যাগ। ওকে, সরি, এখানে তো ক্লোজিং হবে না। টাইপটা ধরো আমি দিলাম হচ্ছে যে রোমান সংখ্যা, ঠিক আছে? রোমান সংখ্যা এরকম। তাহলে আমাদের এখানে এই যে আমাদের আইটেমগুলো হচ্ছে রোমান সংখ্যায় সিরিয়ালি দেখাবে এরকম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্থাৎ আমরা সিরিয়াল করে কোনো তোমার ডকুমেন্ট যদি দেখাইতে চাই বা সিরিয়াল করে কোনো আইটেমের লিস্ট যদি দেখাইতে চাই, তখন হচ্ছে আমরা এরকম অর্ডারিং করি, ঠিক আছে? দুই ধরনের অর্ডারিং আমরা করতে পারি, এটা আমি তোমাদেরকে একটু দেখালাম। ওকে, সেখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা, এটা রিপিট করার কিছু নাই। এই যে টাইপ দেখো, টাইপ বাই ডিফল্ট হচ্ছে 1 2 3 4 দিয়ে আসে, এই যে অর্ডার লিস্টের টাইপ। বাট তোমরা যদি টাইপ চেঞ্জ করতে চাও, তাহলে এই অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট ভ্যালু সেট করে সেটা চেঞ্জ করতে পারবা। ওকে, এরপর এখানে দেখো যে আনঅর্ডার লিস্ট দেখানো আছে। সো আনঅর্ডার লিস্টের বাই ডিফল্ট টাইপ হচ্ছে যে বুলেট পয়েন্ট আকারে শো করে। বাট তুমি যদি চাও যে ভিন্ন টাইপে তুমি হচ্ছে এই সিরিয়ালগুলো শো করবা, তাহলে সেটা দেখাইতে পারো, ঠিক আছে? তোমার চয়েস, এটা তুমি এখানে কি দিবা তোমার চয়েস। এই জায়গায় টাইপের জায়গায় সার্কেল দিতে পারো, ডিস্ক দিতে পারো, স্কোয়ার দিতে পারো, অনেক কিছু আছে। আচ্ছা, এরপরে আমরা লিঙ্ক ট্যাগ দেখবো, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন যেই ট্যাগগুলো দেখতেছি
সেগুলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি, সব দেখানোর দরকার নাই, আমি জাস্ট একদম ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি। ওকে, তো আমরা এখন দেখবো লিঙ্ক ট্যাগ, বা এটাকে আমরা হাইপার লিঙ্ক ট্যাগও বলি। এটার চেহারাটা এরকম, এটা একটা কন্টেইনার ট্যাগ, মানে এর শুরু শেষ দুইটাই আছে, ঠিক আছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে তুমি যদি তোমার ওয়েব পেজের মধ্যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে চাও, লিঙ্কের কাজ তো তোমরা বুঝো তাই না, যে এক ওয়েব পেজকে আরেক ওয়েব পেজের সাথে কানেক্ট করা, এটাকে আমরা বলি লিঙ্ক করা। মানে এক ওয়েব পেজ থেকে তুমি আরেক ওয়েব পেজে যেতে পারবা। এটা একটা ওয়েব পেজ, এখান থেকে তুমি যদি আরেকটা ওয়েব পেজে যেতে চাও, ধরো এটা তোমার পেজ নাম্বার 1 বা এটা হোম পেজ লেটস সে, আর এটা তোমার পেজ নাম্বার 2। এখন তুমি যে পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 2 তে যাবা, কিভাবে যাবা? যাওয়ার জন্য তোমাকে এখানে একটা লিংক রাখতে হবে, এখানে একটা লিংক রাখতে হবে। লেটস সে তুমি একটা লিংক এরকম বানাইছো, যে তোমার পেজ নাম্বার 1 এ তুমি হচ্ছে এরকম একটা লেখা লিখছো পেজ 2, এবং তার নিচে হচ্ছে এরকম একটা তুমি দাগ দেখতে পারতেছো। তো এইটা বেসিক্যালি একটা লিংকে তোমার ইন্ডিকেট করতেছে। কিরকম? তুমি যদি মাউস দিয়ে এই লেখার উপরে ক্লিক করো, এই মাউস দিয়ে এই লেখার উপরে ক্লিক করলে তুমি পেজ 2 তে চলে যাবা, অর্থাৎ এই লেখার উপর একটা লিংক তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে এইটাকেই আমরা বলি হচ্ছে লিঙ্কিং করা, এক ওয়েব পেজের সাথে আরেক ওয়েব পেজকে কানেক্ট করা। তো এই কাজ করার জন্য আমাদের লাগে হচ্ছে যে হাইপার লিঙ্ক ট্যাগ বা লিঙ্ক ট্যাগ। এটা দেখতে হচ্ছে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে শুরুর ট্যাগটা, আর শেষের ট্যাগটাই জাস্ট হচ্ছে একটা স্ল্যাশ থাকবে। আচ্ছা, আমি একটু এক্সাম্পলটা এখানে শো করি তোমাদের, যে আসলে এখানে কিভাবে হাইপার লিঙ্ক ট্যাগটা ইউজ করা হয়েছে এই এক্সাম্পলে। এই দেখো, আমাদের এখানে এই অ্যাঙ্গেল এ, এইটা দিয়ে হচ্ছে লিঙ্ক ট্যাগ শুরু করা হয়েছে। দেখো, অ্যাঙ্গেল এ দিয়ে লিঙ্ক ট্যাগের কাজ শুরু করা হয়েছে। এরপর লিঙ্ক ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট মাস্ট, এটা সেট করতেই হবে। আমাদের লিঙ্ক ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট সেট করতেই হবে, যেটাকে আমরা বলি href বা হাইপার লিঙ্ক রেফারেন্স। করিম বলছো হেডিং এ h1 ট্যাগ ইউজ না করে কি ডিরেক্ট h6? হ্যাঁ, তোমার খুশি, তুমি যেইটা ইউজ করবা, h1 h2 h3 যে কোনোটা, তুমি যে কোনোটা ইউজ করবা, এরকম না যে সিরিয়ালি যাইতে হবে। ওকে, সো href ট্যাগ, এই ট্যাগটা সরি এই অ্যাট্রিবিউটটা এটা থাকতেই হবে, মাস্ট, এটা মাস্ট লাগবেই, এটা লাগবেই। আচ্ছা, এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কি দেই? আমরা হচ্ছে তোমার একটা লিংক দিয়ে দেই, একটা লিংক বা একটা ওয়েবসাইটের ফুল ইউআরএলটা দিয়ে দেই। এই দেখো, একটা ওয়েবসাইটের পুরো অ্যাড্রেস বা ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিছি। সেটা কার? এই যে উদ্ভাসের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেওয়া আছে, যা href ট্যাগের ভেতরে। তাহলে কি হবে জানো? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার ওয়েব পেজে কোনো একটা লেখার ওপরে তুমি udbhash.com ওয়েবসাইটটাকে লিংক করে দিতে পারবা, কানেক্ট করে দিতে পারবা। এই হাইপার লিঙ্ক রেফারেন্স অ্যাট্রিবিউটের ভেতরে তুমি যেই ওয়েবসাইটের অ্যাড্রেস দিবা, ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা তোমার ওয়েব পেজের মধ্যে চলে আসবে লিংক হিসাবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো টার্গেট একটা অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে। এটা ম্যান্ডেটরি না, এটা তুমি চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো। এটা ম্যান্ডেটরি না, এটা ইচ্ছা, চাইলে দিবা, না চাইলে দিবা না, ইচ্ছা। টার্গেটের কাজ কি? যে তুমি কোনো একটা লিংক চাপ দেওয়ার পরে, তুমি কোনো একটা লিংকে চাপ দেওয়ার পরে ওই লিংকটা কি নতুন একটা ট্যাবে ওপেন হবে, নাকি তুমি এখন যেই ট্যাবে আসো ওইখানেই ওপেন হবে? যেমন দেখো, এইখানে টার্গেটের ভ্যালু কি দিছি? সেলফ, মানে আমি যেই ট্যাবে আসি ওই ট্যাবেই আমি নতুন লিংকটা ওপেন করতে চাই, যেই ট্যাবে এখন আসি ওই ট্যাবেই ওপেন করতে চাই। মানে ধরো তুমি বাংলাদেশের খেলা দেখতেছিলা, হুট করে একটা তোমার পাশে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, হ্যাঁ, যে এখনই নগদ 10 লক্ষ টাকা জিতে নিন, এবং তুমি ধরো যে লোভে পড়ে চাপ দিছো, তাহলে নতুন একটা লিংকে যাবে। এখন ওই লিংকটা যদি এরকম ভাবে সেট করা থাকে যে তুমি যেই ট্যাবে আসো ওই ট্যাবেই ওপেন হবে, তাহলে তুমি আর বাংলাদেশে খেলা দেখতে পারো না, দেখবা যে নতুন একটা ওয়েবসাইট লোড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টার্গেটের কাজ। এরপর দেখো যে কন্টেন্ট কি দিছি আমরা? উদ্ভাস। এই যে তুমি এইখানে যেই কন্টেন্ট দিবা ওই কন্টেন্টের উপরে লিংক বসবে। এখানে দেখো যে উদ্ভাসকে আমরা কন্টেন্ট হিসেবে দিছি, এই যে উদ্ভাস লেখার উপরেই কিন্তু আমার লিংকটা বসছে। মানে উদ্ভাস লেখাতে যদি কেউ ক্লিক করে তাহলে এই লিংকে চলে যাবে, এই যে এই লিংকে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের লিংক ট্যাগের কাজ বোঝা গেছে না? টার্গেট না থাকলে বাই ডিফল্ট সেলফ ট্যাগেই খুলে, টার্গেট না থাকলে বাই ডিফল্ট সেলফ ট্যাগেই খুলে। তুমি চাইলে আরো কিছু টার্গেট সেট করতে পারো, যেগুলোর এক্সাম্পল এখানে দেওয়া আছে, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আসো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের কাজ তোমরা আশা করি জানো, অনেক ইউজ করা লাগছে এইচএসসি তে। ইমেজ ট্যাগ দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারি ওয়েবসাইটে, এবং তোমরা জানো হয়তো বা এটা অলরেডি বলছি, এটা একটা এমটি ট্যাগ। ইমেজ একটা এমটি ট্যাগ, এর মাধ্যমে আমরা ইমেজ সেট করতে পারি ওয়েব পেজে। এই যে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, আমি এটাই তোমাদের দেখাই, এইটা একটু ফলো করো। এইখানে একটা ইমেজ ট্যাগ ইউজ করা হয়েছে আমাদের এই কোডে। সেই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট যা যা সেট করা হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই আমাদের ইমেজের উপরে কাজ করে। আমাদের ইমেজটা কিভাবে দেখাবে, সাইজ কেমন হবে, কোন জায়গায় বসবে, এই সব কিছু আমরা এই ইমেজ ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট দিয়ে সেট করি। হ্যাঁ, বুঝতেই পারতেছি এটা এমটি ট্যাগ, এটা একটা এমটি ট্যাগ, এই কারণে ওর অ্যাট্রিবিউট গুলো অনেক বেশি ম্যাটার করে। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে অ্যাট্রিবিউট এটা হচ্ছে সোর্স, এটা ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে, মাস্ট। সোর্স অ্যাট্রিবিউট না থাকলে তোমার ইমেজ বসবেই না। সোর্স অ্যাট্রিবিউটের কাজ কি? এই সোর্স অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আমরা ইমেজটা কোথা থেকে নিব, কোন জায়গা থেকে নিব ইমেজ, হ্যাঁ সেই জায়গাটা বলে দেওয়া, বা কোন ইমেজটা নিব ওই ইমেজের নামটা বলে দেওয়া। ঠিক আছে, যেমন দেখো এইখানে আমাদের ব্যানার ডট জেপিজি, এটা একটা ফাইলের নাম বা একটা ইমেজ ফাইলের নাম। ওই ইমেজ ফাইলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে ওয়েব পেজ বুঝতে পারবে যে আমার কম্পিউটারের কোন জায়গা থেকে ইমেজটাকে নিয়ে লোড করতে হবে। ঠিক আছে, তো এরকম ইমেজের আরো কিছু ফাইলের টাইপ থাকে, এগুলো তোমরা এইচএসসি তে পড়ছো, যে ডট জেপিজি যেরকম একটা ইমেজের টাইপ, একই রকম তোমার ডট জেপিজি আছে, তারপরে ডট পিএনজি আছে, এগুলো সব ইমেজের টাইপ। তারপরে হচ্ছে তোমার ডট বিএমপি আছে, তারপরে তোমার ডট ওয়েব পি আছে, হ্যাঁ, তারপরে ডট জিআইএফ আছে, এগুলো সব ইমেজের টাইপ। ওকে, তাহলে এইটা গেল আমাদের সোর্স অ্যাট্রিবিউট। এরপরে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলা ইচ্ছা, এগুলা ম্যান্ডেটরি না, এগুলো তোমার ইচ্ছা, তুমি চাইলে বসাবা, না চাইলে দরকার নাই, না চাইলে ডিফল্ট ভ্যালু বসবে, এগুলো ইচ্ছা, তোমার মন চাইলে বসাবা। এবং নাম দেখেই বুঝতে পারতেছে এগুলার কাজ কি। যেমন এই যে দেখো আমাদের উইথ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ছবিটা এই যে প্রস্থে কতটুকু হবে সেটা ঠিক করা। ইউনিটটা কি দিছে এখানে, উইথের ইউনিটটা দিছে হচ্ছে তোমার পিক্সেল, এই যে পিএক্স, এটা হচ্ছে পিক্সেল ইউনিট, পিক্সেল ইউনিট। আচ্ছা, এরপরে হাইটটা হচ্ছে যে তোমার এই ছবিটা লম্বায় কতটুকু হবে সেটা ঠিক করা। আর অ্যালাইন হচ্ছে ছবিটা কোন জায়গায় বসবে, ওয়েব পেজের কোন জায়গায়, মাঝখানে, সাইডে নাকি ডানে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো ঠিক করা হচ্ছে অ্যালাইনমেন্ট দিয়ে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের আছে টেবিল ট্যাগ। সো টেবিল ট্যাগের কাজ হচ্ছে টেবিল বানানো, খুবই কমনলি ইউজ হয়, এবং আমার মনে হয় এইচএসসি তে টেবিল থেকে তোমরা সবাই মোটামুটি অ্যান্সার করে আসছো, তাই না? টেবিল থেকে অ্যান্সার করছো না, করছো কিনা, করা উচিত, অনেক সহজ। তো টেবিল ট্যাগের কাজ হচ্ছে টেবিল বানানো। যেমন এখানে একটা ওয়েব পেজের মধ্যে টেবিল দেখতে পারতেছো, এই টেবিলটা যখন আমরা বানাইতে যাব কোড, এইচটিএমএল কোড লিখে, তখন আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে। এই দেখো আমি টেবিল ট্যাগ যেই জায়গায় ইউজ করা হয়েছে এটা মার্ক করি, ঠিক আছে, তারপরে বুঝাই কিভাবে এখানে কোনটা ইউজ করা হয়েছে। দেখো এই যে আমাদের ওপেনিং ট্যাগটা থাকে হচ্ছে এরকম, এই যে টেবিল, টেবিল এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। হ্যাঁ, এটা দিলে কি হবে, টেবিল বানানোর কাজ শুরু হবে। হ্যাঁ, টেবিল বানানোর কাজ শুরু হবে। এটার বর্ডার সেট করছি আমরা 1। বর্ডার মানে হচ্ছে একদম এই যে বাইরের লাইন, বাইরের লাইনটাকে আমরা বলি বর্ডার। এটা কত মোটা চিকন হবে এটা সেট করে দিছি আমরা। এরপরে আমরা টেবিলের বাকি জিনিসপত্র আস্তে আস্তে ভেতরে সেট করব। ঠিক আছে, কোশ্চেনে ছিল না, আচ্ছা তোমরা তাহলে আনলাকি। টেবিলের কোশ্চেন অ্যান্সার করা খুবই মজার, হ্যাঁ অনেক সহজ হয় এবং ফুল মার্কস। যাই হোক, তো টেবিলের ভেতরে ঢুকি আমরা, ভেতরে জিনিসপত্র এখন আস্তে আস্তে বানাই। এই দেখো প্রথমে যেই ট্যাগটা ইউজ করা হয়েছে টেবিলের ভেতরে, এটা হচ্ছে টিআর। টিআর ট্যাগের কাজ হচ্ছে টেবিল রো তৈরি করা, এক একটা রো তৈরি করা, টেবিল রো বানানো, এটা হচ্ছে টিআর ট্যাগের কাজ। তাহলে যে তুমি প্রথম টিআর ট্যাগটা দিয়ে কি করতেছো, এই যে প্রথম রো বানাইতেছো, প্রথম রো বানাইতেছো হচ্ছে এই যে একদম প্রথমে টিআর ট্যাগটা দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো টিআর ট্যাগের ভেতরে আমরা এই প্রথম রো এর জন্য টিআর ট্যাগের ভেতরে কি দিচ্ছি, টিএইচ। এই টিএইচ ট্যাগের কাজ হচ্ছে তোমার হেডিং দেওয়া, হেডিং, আমার টেবিলের কলামগুলোর হেডিং দেওয়া, টেবিলে যে কলামগুলো থাকবে এই কলামগুলোর হেডিং দেওয়া। এই যে আমার টেবিল কলামের হেডিং দেওয়া, হেডিং তো বুঝো তাই না, ওই যে যেই লেখাটা একটু উপরে থাকে, হ্যাঁ তোমার হচ্ছে একটু বোল্ড আকারে আসে, সেটাকে আমরা বলি হেডিং। যেমন খেয়াল করো
এই জায়গায় তুমি দেখতে পারতেছি যে রোল, মোবাইল নাম্বার, রেজাল্ট প্রত্যেকটা কিন্তু কলামের উপরের একটা লেখা এবং বোল্ড আকারে আসতেছে, সেইগুলোকে আমরা বলি হেডিং। ওকে, তাহলে যেইভাবে তুমি দেখো প্রথম রোয়ে, এই যে প্রথম রো এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই প্রথম রো এর মাঝখানে তুমি কি কি বসাইছো? প্রথম রো এর মাঝখানে তুমি এই যে প্রথম হেডিং দিছো রোল ট্যাগ, রোল লেখাটা, এটা হচ্ছে তোমার প্রথম হেডিং। এরপরে পরের কলামের জন্য হেডিংটা দিছো মোবাইল নাম্বার, হ্যাঁ, লাস্টের কলামের জন্য হেডিংটা দিছো রেজাল্ট। তো দেখো তাই কিন্তু আসছে যে প্রথম রোয়ে আমার 3টা হেডিং আসছে। আচ্ছা, একইভাবে তুমি এই যে পরের রো গুলো ক্রিয়েট করতে পারবে, এগুলো তোমার ইচ্ছা, যতগুলো রো চাও ততগুলো রো বানাইতে পারবা, ঠিক আছে, তোমার ইচ্ছা। তো পরের রো গুলার জন্য মানে 2 3 4 এইভাবে পরে বাকি রো গুলার জন্য আমরা কি করছি, এই যে টিআর ট্যাগ দিয়ে হচ্ছে আমরা রো বানাইছি। এরপর আমার হেডিং কিন্তু জাস্ট প্রথম কলামেই থাকবে বা প্রথম রোতেই থাকবে, তাই না? হেডিং তো আর বারবার হবে না। সো হেডিং ট্যাগ কিন্তু একবার ইউজ হয়, দেখো হেডিং ট্যাগ কিন্তু একটা রোতে ইউজ হয়। তারপরের রো গুলাতে আমরা প্রত্যেকটা কলামে কি বসাবো সেটা আমরা ঠিক করি, যে টিডি। টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, এটার মাধ্যমে আমরা কি করি, এই যে আমাদের কলামে কি ডাটা বসবে কোনো একটা কলামে বা কোনো একটা সেলে, এই টিডি ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা সেলে মানে টেবিলের কোনো একটা ঘরে, টেবিলের কোনো একটা ঘরে কি ডেটা বসবে, টেবিলে ঘর তৈরি করা, ছোট ছোট এই যে ঘর, এই যে এইগুলাকে আমরা বলতেছি এক একটা ঘর। এই যে এই ঘরে কি ডেটা বসবে সেটা আমরা এই যে টিডি ট্যাগ দিয়ে ঠিক করতে পারি। তো দেখো এই যে টিডি ট্যাগের মাঝখানে যেই ভ্যালুটা দিবা ওইটাই তোমার এই কোনো একটা টেবিলের ঘরে বসবে, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা দেখো দ্বিতীয় রোতে এরকম 3টা ঘর তৈরি করছি টিডি ট্যাগ দিয়ে এবং 3টা ঘরে 3টা ভ্যালু বসাইছি। তো এই যে বাকিগুলোর জন্য একই কাজ করা হয়েছে, ঠিক আছে, রিপিটেটিভ কাজ। আচ্ছা, এরপরে একটু এই যে রো স্প্যান আর কল স্প্যানটা দেখি, এটা অনেক সময় লাগে আমাদের। রো স্প্যান এইটার মানে হচ্ছে যে টেবিল বানানোর সময় আমরা যদি কখনো তোমার একাধিক রো মার্জ করতে চাই, মানে একাধিক রো একসাথে করে ফেলতে চাই, তখন আমরা ইউজ করি রো স্প্যান, তখন আমরা ইউজ করি এখানে রো স্প্যান। আর যদি আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হয় যে একাধিক কলামকে আমরা মার্জ করব, তাহলে আমরা ইউজ করি কল স্প্যান। হ্যাঁ, খেয়াল করো আমাদের এই টেবিলে, এই যে টেবিলের প্রথম যে ঘরটা আছে, রোল যেই ঘরে বসছে, এই ঘরে খেয়াল করো এই লেখাটা কিন্তু এই যে 2টা রো মার্চ করে তারপরে বসছে না, ওর ইউজুয়ালি হওয়া উচিত ছিল কতটুকু, এতটুকু, বাট ও দেখো 2টা রো মার্চ করে তারপরে একা জায়গা নিয়ে বসছে। তো এই কাজটা যখন আমরা করতে যাব, আমাদের টেবিল ট্যাগ ইউজ করে যখন আমরা এই কাজগুলো ভিতরে করতে যাব, তখন আমাদের রো স্প্যান ইউজ করতে হবে, এটা একটা অ্যাট্রিবিউট। এই রো স্প্যান কল স্প্যান হচ্ছে অ্যাট্রিবিউট। আমি একটু দেখাই কিভাবে করতে হবে। একদম এই যে হুবহু আগের এক্সাম্পল, এই হুবহু আগের এক্সাম্পলের উপরেই কিন্তু এই রো স্প্যান কল স্প্যান করা হয়েছে। তো তুমি যখন এই রোল যেই ঘরে বসাবা ওই ঘরে যখন রো স্প্যান করবা, তখন এই যে রোল কোন ট্যাগের ভেতরে বসছে, টিএইচ ট্যাগের ভেতরে, তাহলে তোমাকে রোল ট্যাগ, রোল ট্যাগের জন্য যেহেতু এখানে তোমাকে করতে হবে, রো স্প্যান করতে হবে, তাহলে তুমি যেটা করবা, এই যে আমাদের রোল ট্যাগটা বসছে হচ্ছে টিএইচ ট্যাগের ভেতরে, তাহলে টিএইচ ট্যাগের অ্যাট্রিবিউট তুমি দিবা রো স্প্যান এবং এইটার ভ্যালু দিবা এই যে কয়টা রো মার্চ করছে, 2টা, তাহলে রো স্প্যান 2। এই তো, তাহলে 2টা রো মার্চ হয়ে তাহলে রোল কথাটা বসবে, বুঝতে পারছো? এই তো। আর দেখো আমাদের এই যে মোবাইল নাম্বার এন্ড রেজাল্ট, এই কথাটা হচ্ছে 2টা কলাম মার্চ করে বসতেছে, তাহলে আমাদের এইখানে যেহেতু প্রথম কলামে বসতেছে সবকিছু, তাহলে টেবিল হেডিং, তাহলে টেবিল হেডিং ট্যাগের ভেতরেই আমাদের এই কথাটা দিতে হবে মোবাইল নাম্বার এন্ড রেজাল্ট, ঠিক আছে। বাট আমাদের কল স্প্যান করে দিতে হবে যেন এই যে 2টা কলাম মার্চ হয়ে যায় এখানে, ঠিক আছে। তাহলে টেবিল হেডিং ট্যাগের অ্যাট্রিবিউট আমরা এখানে দিব কল স্প্যান এবং এটার ভ্যালু দিব হচ্ছে 2। হ্যাঁ, কারণ এই দেখো 2টা কলাম, এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, 2টা কলাম মার্চ করে ও একা বসতেছে। হ্যাঁ, এই যে ভিতরে আমরা এই লেখাটা দিয়ে দিব মোবাইল নাম্বার এন্ড রেজাল্ট। তাহলে এই দিলে আমাদের ওই যে উপরের যে টেবিলটা সেটা সুন্দর মতো বানানো হয়ে যাবে, ঠিক আছে। বাকি জিনিস আগের মতোই। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রো স্প্যান কল স্প্যান গেল। যে এক্সাম্পলটা এখানে পুরোটা দেওয়া আছে, যেটা আমি একটু আগে বুঝাইলাম, এখানে এটা পুরোটা করে দেওয়া আছে, ঠিক আছে, এখানে পুরোটা করে দেওয়া আছে। তো রো স্প্যান কল স্প্যানের জায়গাটা তোমরা চাইলে এখান থেকে আলাদা করে আরেকবার দেখে নিতে পারো। এই যে দেখো এখানে রো স্প্যান করছে, এখানে কল স্প্যান করছে।
ওকে, আমরা ওয়েবসাইটের কাঠামো দেখি একটু। আমরা এই চ্যাপ্টারের শেষ দিকে আসি। ওয়েবসাইটের কাঠামো বলতে যেটা বোঝায় যে তোমার একটা ওয়েবসাইট কি কি এলিমেন্ট নিয়ে বানানো, মানে তার ভেতরে কি কি জিনিস থাকে, হ্যাঁ, কি কি জিনিস বানাইতে হয় তোমাকে অ্যাজ এ ওয়েব ডেভেলপার। তো খেয়াল করো, একটা ওয়েবসাইট যখন আমরা বানাই তখন আমাদের কয়েক ধরনের ওয়েব পেজ সেখানে আলাদা আলাদা করে বানাইতে হয় এবং পরস্পর তাদেরকে কানেক্ট করতে হয়, মানে লিঙ্ক করতে হয়। তো কি কি ওয়েব পেজ আমাদের বানাইতে হয় আলাদাভাবে? এই যে আমাদের হোম পেজ নামে একটা পেজ বানাইতে হয়। হোম পেজ মানে হচ্ছে তোমার কোনো একজন মানুষ যখন ওয়েব ব্রাউজার থেকে তোমার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে তখন সে যেই পেজে এসে ল্যান্ড করবে, একদম শুরুতে সে যে পেজটা দেখবে তোমার ওয়েবসাইটের, ওইটাকে বলা হয় হোম পেজ। ঠিক আছে? তো হোম পেজ খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক আমরা গুরুত্ব দিয়ে ডিজাইন করি, কারণ হোম পেজ হচ্ছে মানুষের জন্য ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবে। একজন মানুষের হোম পেজ দেখেই যদি ভালো না লাগে তাহলে সে আর ওই ওয়েবসাইটে ঢুকবে না, ইউজুয়ালি আমরা ঢুকি না আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের কিছু মেইন সেকশন পেজ থাকে। মেইন সেকশন মানে হচ্ছে এই পেজগুলো হচ্ছে হোম পেজের সাথে কানেক্টেড, বুঝতে পারছো? হোম পেজের সাথে, মানে হোম পেজ থেকে তুমি এই পেজগুলোতে যেতে পারবা। আর আরো থাকে কিছু সাবসেকশন পেজ, এই পেজগুলো তুমি মেইন সেকশনের পেজগুলো থেকে যেতে পারবা। যেমন ধরো উদ্ভাসের যে ওয়েবসাইট, ওইখানে যদি তোমরা যাও দেখবা যে udvas.com লেখায় ক্লিক করলে, আমি একটু দেখাই, udvas.com লেখায় তুমি যদি ক্লিক করো তাহলে দেখবা যে এই যে আমি উদ্ভাস সার্চ করলাম, এই যে উদ্ভাস সার্চ করলে উদ্ভাসের যে ওয়েব লিঙ্কটা দেখাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে খেয়াল করবা এই যে আমরা হোম পেজে যাচ্ছি। এই দেখো উপরেও লেখা আছে এই যে হোম পেজ, দেখছো? হোম পেজ মানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে লেখা আছে হোম পেজ। আচ্ছা, তো এইটা হচ্ছে হোম পেজ। এখন হোম পেজ থেকে আমি কিন্তু অনেক জায়গায় যাইতে পারি, কিভাবে? যে বিভিন্ন বাটন ক্লিক করে, এগুলা ওয়েব ডেভেলপাররা ওইভাবেই বানাইছে। এই যে আমি যদি এক একটা বাটন ক্লিক করি আমি এক একটা পেজে যাব। এই যে হোম পেজ থেকে আমি যেসব জায়গায় যাইতে পারবো সেইগুলোকে আমরা বলতেছি হচ্ছে তোমার হোম পেজ থেকে আমরা যেসব জায়গায় যাইতে পারবো ওইগুলোকে আমরা বলতেছি হচ্ছে মেইন সেকশন পেজ। যেমন ধরো এই যে প্রোগ্রাম সমূহ, এই লেখাটার উপর যদি ক্লিক করি, দেখো এই যে আমি অন্য একটা পেজে চলে গেছি। এই যে এই পেজটা হচ্ছে প্রোগ্রাম পেজ, তাহলে এই প্রোগ্রাম পেজটা হচ্ছে তোমার মেইন সেকশন পেজ, কারণ এটা হোম পেজ থেকে আমরা যেতে পারতেছি। আচ্ছা, এরপর ধরো এই যে আমি মেইন সেকশন পেজ থেকে আরেকটা পেজে যাব, হ্যাঁ, ধরো এই যে এইটা, এই যে আমাদের ভার্সিটি কয়ের ভর্তি প্রস্তুতি, হ্যাঁ, ধরো এইটাই আমরা যাইতে চাইছি, আমি অনলাইনে ক্লিক করলাম। এইটা কিন্তু একটা সাবসেকশন পেজ, ঠিক আছে? কেন? কারণ এই পেজটা কিন্তু আমি গেছি কোথা থেকে? একটা মেইন সেকশনের পেজ থেকে, ঠিক আছে? হোম পেজ থেকে কিন্তু যাইনি, তাহলে এটা হচ্ছে একটা সাবসেকশনের পেজ, ঠিক আছে? তাহলে এই যে আমাদের ওয়েবসাইটের একদম শুরুতে থাকবে হচ্ছে মেইন হোম পেজ, হোম পেজের সাথে কানেক্টেড থাকবে মেইন সেকশন পেজ, মেইন সেকশনের পেজের সাথে কানেক্টেড থাকবে অনেকগুলা সাবসেকশন পেজ। তো এইভাবে হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক হয়। আচ্ছা, এখন আমরা আরো, মানে এই যে এটা তো বেসিক, মানে সব ওয়েবসাইটেই এরকম কিছু কানেকশন থাকবে, মেইন পেজ, হোম পেজ, তারপরে সাবসেকশন পেজ, এদের মধ্যে কিছু কানেকশন থাকবে। এখন এই পার্টিকুলার পেজগুলোর ভেতরে কানেকশনটা কিভাবে থাকবে এইটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটু দেখি, এগুলো ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের কাঠামোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে আমাদের পেজগুলো যদি সিরিয়ালি সাজানো থাকে, মানে আমি এক পেজ থেকে আরেক পেজে সিরিয়ালি যেতে পারি, এই যে এরকম, তাহলে এই কাঠামোকে আমরা বলতে পারি লিনিয়ার কাঠামো। এই কাঠামোকে আমরা বলতে পারি লিনিয়ার কাঠামো। এক পেজ থেকে আরেক পেজে যখন আমরা এভাবে সিরিয়ালি যেতে পারি। তোমাদের কোনো একটা বোর্ডে, আমি শিওর না এটা কোন বোর্ডে আসছে, কোনো একটা বোর্ডে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন করছিল যে তোমার একটা কুইজের জন্য একটা ওয়েবসাইট বানাইতে হবে, হ্যাঁ, কুইজের জন্য একটা ওয়েবসাইট বানাইতে হবে। সো ওয়েবসাইটটার কাঠামো তুমি কিরকম রাখবা, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন কোন একটা বোর্ডে আসছিল এই তোমাদের বাড়ি এই বছরই। তো উত্তর হচ্ছে লিনিয়ার কাঠামো। কারণ কুইজ আমরা কিভাবে দিই, একটা কোশ্চেন তারপরে আরেকটা কোশ্চেন, তারপরে তো এই যে লিনিয়ার কাঠামোতে আমাদের পেজগুলো আসতে হবে, একটা পেজ তারপরে আরেকটা পেজ, তারপরে এইভাবে সিরিয়ালি সিরিয়ালি একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা যেতে পারবো। হ্যাঁ, লিনিয়ার কাঠামো তুমি কোথায় সহজে দেখতে পারবা জানো? এই যে গুগলে যখন তুমি কোনো একটা কিছু সার্চ করো, খেয়াল করো নিচে, এই দেখো, দেখছো এই যে 1 2 3 4 5 6 এগুলো কি জানো? এগুলো কিন্তু এই যে তোমার ওয়েবসাইটের যে লিস্ট, এইগুলাকে এখানে সিরিয়ালি শো করতেছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে প্রথম পেজ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, সে সিরিয়ালি যাচ্ছি আমরা এখানে। এটা 2 নাম্বার পেজ, তারপরে এই যে 3 নাম্বার, দেখছো সিরিয়ালি লিনিয়ার কাঠামো।
এরপরে আছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এটার বৈশিষ্ট্যটা কেমন? এখানে হোম পেজ থাকবে, ওই যে অনেকটা শুরুতে যেটা দেখাইছি, হোম পেজের সাথে কিছু মেইন সেকশনের পেজ থাকবে, মানে যে উদ্ভাসের যে এক্সাম্পলটা দেখাইছি এটাই ট্রি কাঠামো, এটাকেই বলে ট্রি। মানে এই যে শুরুতে একটা রুট থাকবে, রুট পেজ বা হোম পেজ, এখান থেকে আমরা কিছু মেইন সেকশন পেজে যেতে পারবো, সেখান থেকে কিছু সাবসেকশন পেজে যেতে পারবো। আচ্ছা, এরপরে ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো। এইখানে সব পেজ সব পেজের সাথে কানেক্টেড, সব ওয়েব পেজ বাকি সব ওয়েব পেজের সাথে কানেক্টেড। আচ্ছা, এটা তো তাহলে খুবই ভালো, তাই না? যে কোনো পেজ থেকে যে কোনো পেজ যাওয়া যাচ্ছে, তো শুনে মনে হয় খুবই ভালো। বাট না, এরও কিছু অসুবিধা আছে। সেটা হচ্ছে তোমার ওয়েবসাইটটা যদি অনেক বড় হয়, অনেক ওয়েব পেজ যদি তোমার ওয়েবসাইটে থাকে, তাহলে এই জিনিস তোমার ইউজ করা ঠিক হবে না, তোমার ওয়েবসাইট অনেক স্লো হয়ে যাবে। তো এইটা ভালো কখন? এটা ভালো যদি তোমার ওয়েব পেজের সংখ্যা কম হয়। আচ্ছা, ওয়েবসাইটের আমরা আরো কিছু প্রকারভেদ দেখতে পারি। ওয়েবসাইটের প্রকারভেদ এটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? যে তোমার ওয়েবসাইটের যেই কন্টেন্ট গুলো আছে ওয়েব পেজে, এইগুলো কি রিয়েল টাইমে আপডেট হচ্ছে নাকি রিয়েল টাইমে আপডেট হচ্ছে না, তার উপর বেস করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক আরেকটা হচ্ছে তোমার ডায়নামিক। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যে এখানে রিয়েল টাইম আপডেট হয় না, মানে একবার ওয়েবসাইটে আমি যা দিয়ে দিছি ওইটাই, এখানে কোনো আপডেটের বিষয় নাই, রিয়েল টাইমে কোনো আপডেট হবে না। বাট ডায়নামিক ওয়েবসাইট ভিন্ন, এইখানে কিন্তু রিয়েল টাইমে আপডেট হবে। হ্যাঁ, যেমন স্ট্যাটিক ওয়েবসাইটের এক্সাম্পল তুমি দেখবে যে গভর্নমেন্টের ওয়েবসাইট গুলো, এগুলো দেখবে যে যা সেট করে দিছে একবার আল্লাহর নামে, ওগুলোই আজীবন চলতেছে, ঠিক আছে, ইউজুয়ালি খুব বেশি চেঞ্জ হয় না। তো ওগুলো, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ। কিন্তু তুমি ধরো ওই যে ফেসবুক চালাও, ইনস্টাগ্রাম চালাও, এগুলো কি রিয়েল টাইম আপডেট হয় না, তুমি একটা কমেন্ট করতেছো, হ্যাঁ, সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। ওকে, এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখব। এই চ্যাপ্টার থেকে আমাদের মোটামুটি শেষ, এই চ্যাপ্টারের আলোচনা মোটামুটি শেষ। এই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেখব, কেননা এগুলা অনেক সময় আমাদের পরীক্ষা এইভাবে দিয়ে দেয় যে এই ইউআরএল শব্দের পূর্ণ রূপ কোনটা, সেগুলো একটু জানা থাকতে হবে আমাদের, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তো ইউআরএল, এটার ফুল ফর্মটা হচ্ছে ভাইয়া ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। এটার মানেটা কি একটু বলি। এই যে তোমরা যখন কোনো একটা ওয়েবসাইট সার্চ করো, আমি একটু দেখাই ইউআরএল আসলে কি জিনিস, একটু দেখাই, ঠিক আছে, নাহলে তোমাদের বুঝতে কষ্ট হবে। এই দেখো, ভালো করে খেয়াল করো, এই যে উপরে তোমরা দেখতে পারতেছো, আচ্ছা এটা পুরোটা আসে নাই, হ্যাঁ এই যে এখানে আসছে, হ্যাঁ ঠিক আছে, এই তো আমি এটা একটু দেখাই, হ্যাঁ ভালো করে খেয়াল করো। এই যে দেখো উদ্ভাসের ওয়েবসাইটের খেয়াল করো, এখানে একটা পূর্ণ অ্যাড্রেস দেখাচ্ছে। ও হ্যাঁ, ডায়নামিক ওয়েবসাইটে না হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, এটা আমি একদম ডিরেক্ট কপি পেস্ট করছি, তো হবে রিয়েল টাইম আপডেট হবে এটা, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, সো এই যে আমি যেখানে ছিলাম এটা একটু আরেকবার দেখাই। এই যে তুমি উদ্ভাসের ওয়েবসাইটের একটা ফুল অ্যাড্রেস দেখতে পারতেছো, এটাকেই বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। এটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল এর কয়েকটা পার্ট থাকে, হ্যাঁ ইউআরএল এর কয়েকটা পার্ট থাকে। এই যে এটাকে বলা হয় প্রোটোকল, এরপর এটাকে বলা হয় ডোমেইন নেম, মানে উদ্ভাসের ডোমেইন নেম, মানে যেই নামে সার্চ করলে তুমি উদ্ভাসকে খুঁজে পাবা ওয়েবসাইটে, মানে ওয়েব ব্রাউজারে, ঠিক আছে, এটাকে বলা হয় ডোমেইন নেম। আর এটাকে বলা হয় প্রোটোকল, এই যে এই এইচটিটিপিএস, এটা একটা প্রোটোকল, আর উদ্ভাস নামটা হচ্ছে ডোমেইন নেম। আর পুরোটাকে একসাথে আমরা বলতেছি হচ্ছে ইউআরএল, এই পুরোটাকে আমরা বলতেছি একসাথে ইউআরএল, ঠিক আছে। ওকে, আরে ইউআরএল বুঝছো। এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা হচ্ছে তোমার প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা অ্যাড্রেস থাকে, যার মাধ্যমে আমরা ইন্টারনেটে ওই ডিভাইসকে খুঁজে পাইতে পারি, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 4, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 6। আইপি অ্যাড্রেস ভার্সন 4টা হচ্ছে তোমার 32 বিটের একটা অ্যাড্রেস, আর আইপি ভার্সন 6টা হচ্ছে 128 বিটের একটা অ্যাড্রেস। যেমন ধরো যে এইখানে, এই যে আমার এই জায়গায় একটা তোমার আছে, ডিভাইস আছে, এই যে এটা একটা ডিভাইস, এই ডিভাইসটা ইন্টারনেটে কানেক্টেড আছে না, বলো এই ডিভাইসটা ইন্টারনেটে কানেক্টেড আছে না, তো ওর একটা অ্যাড্রেস আছে ইন্টারনেটে, যখন ও কানেক্টেড হয় ওর একটা অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেসটা দেখতে ধরো এরকম, এই যে 1.2.3.4, এই যে এটা হচ্ছে এই ডিভাইসটার তোমার আইপি অ্যাড্রেস, বুঝতে পারছো,
এই আইপির ফুল ফর্মটা হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, এরপরে ডোমেইন নেম, এটা তো মাত্র বলছি। ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেমটা হচ্ছে এমন একটা সার্ভার যেখানে সকল তোমার ওয়েবসাইটের ডোমেইন নেম স্টোর করা থাকে, হ্যাঁ, সেটাকে আমরা বলি ডোমেইন নেম সিস্টেম। আচ্ছা, এরপরে এফটিপি, এগুলা কিছু প্রোটোকল, এগুলো হচ্ছে প্রোটোকলের নাম। আচ্ছা, প্রোটোকল মানে তোমরা জানো? প্রোটোকল মানে শিখে রাখো, এটা এটা হচ্ছে সেট অফ রুলস, মানে যেই নিয়মগুলো ফলো করতে হয় কোনো কাজ করার জন্য, ওইটাকে আমরা বলি হচ্ছে প্রোটোকল। ঠিক আছে, যেমন তুমি যখন কেউ এখানে, হ্যাঁ রাউটারেরও থাকে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, সো কেউ যদি এখানে করে থাকো, স্কাউটের সদস্য থেকে থাকো বা বিএনসিসি যদি করে থাকো, হ্যাঁ এরকম কেউ আছে কিনা আমি জানি না, তাহলে জানবে তারা যে আমাদের এই যে এইসব ই টাইপের ডিসিপ্লিনড ফোর্স যারা আছে বা ডিসিপ্লিনড অর্গানাইজেশন যারা আছে, তাদের কিন্তু প্রত্যেকটা কাজ করার রুল থাকে, তাই না? প্রত্যেকটা কাজ করার তারা কিভাবে করবে। তোমরাও যখন সামনে ধরো যে বিসিএস দিবা বা ওই টাইপের প্রফেশনাল জবে ঢুকবা, দেখবা যে প্রত্যেকটা কাজ করার কিছু রুলস থাকে, মানে তুমি যেমন তেমন ভাবে কাজ করতে পারবা না, একটা সেট অফ রুলস থাকবে, ম্যানার্স থাকবে, এগুলো ফলো করতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, ধরো যে তুমি খেতে বসছো, হ্যাঁ তুমি খেতে বসছো, তোমাকে হচ্ছে কিছু নাইফ দেওয়া হয়েছে, স্পুন দেওয়া হয়েছে, ফর্ক দেওয়া হয়েছে, এইগুলো যেহেতু তোমাকে খাইতে হবে, তুমি হাত দিয়ে খা একদম, মানে যেভাবে মন চায় সেভাবে খাইতে পারবা না, ঠিক আছে? এগুলোকে বলা হয় যে প্রোটোকল, মানে কিছু সেট অফ রুলস আছে, এগুলো তোমাকে ফলো করতে হবে ওই সিস্টেমে থাকতে গেলে। আচ্ছা, সো এইখানেও আমাদের যখন ইন্টারনেটে কমিউনিকেশন হয়, এক ডিভাইস যখন আরেক ডিভাইসের সাথে কথাবার্তা বলে, তখন কিছু রুলস ফলো করতে হয়। এখন তুমি বলবা আমি তো জীবনে ভাই এই রুলস ফলো করি নাই, তুমি ফলো করো নাই, হ্যাঁ ঠিক আছে, বাট তুমি যেই ডিভাইসটা ইউজ করছো বা তুমি যেই ওয়েবসাইট বা প্ল্যাটফর্মটা ইউজ করছো, ওই প্ল্যাটফর্ম বা তোমার ডিভাইসটা আসলে তোমার হয়ে এই রুলসগুলো ফলো করছে। তুমি ইন্টেনশনালি করো নাই, তোমার মনেও ছিল না এই রুলসের কথা বা তুমি জানতাও না, বাট তোমার ডিভাইসটা এটা তোমার হয়ে করে দিছে, ঠিক আছে? বা তুমি যে ব্রাউজার ইউজ করছো সেই ব্রাউজারটা তোমার হয়ে করে দিছে। তো এই রুলসগুলোর মধ্যে কি কি আছে দেখো, এফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস। এফটিপির ফুল ফর্মটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে তোমার, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট থেকে, ইউজুয়ালি হচ্ছে এফটিপি ওয়েবসাইট যেগুলো আছে, হ্যাঁ, বা টরেন্ট ওয়েবসাইট যেগুলো আছে যেখান থেকে আমরা ফাইল ডাউনলোড করতে পারি বা ফাইল আপলোড করতে পারি, ওইখান থেকে যখন আমরা ফাইল আপলোড ডাউনলোডের কাজগুলো করি, তখন আমাদের যেই রুলসগুলো ফলো করতে হয়, তুমি বলবো আমি তো ভাই জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করি বা আপলোড বাটনে ক্লিক করি, হ্যাঁ তুমি তোমার কাজ ওই পর্যন্তই করো, বাট এরপরে যা যা হয় এগুলো তো তুমি আর জানো না, বাট এরপরে যা যা হয় এগুলো একটা নিয়ম মেনে হয়, হ্যাঁ ওইটাকেই বলা হয় এফটিপি। আচ্ছা, এরপরে এইচটিটিপি হচ্ছে এই যে আমি ওয়েবসাইটে যখন কোনো এইচটিটিপি বা এইচটিটিপি ইউজুয়ালি পাওয়া যায় না, এইচটিটিপি এখন কেউ ইউজ করে না কারণ এটা সিকিউরড না। এইচটিটিপি এসটা এখন সবাই ইউজ করে কারণ এটা হচ্ছে সিকিউরড, এটা নিরাপদ। এই যে এই এস এর ফুল ফর্মটা হচ্ছে সিকিউরড। তো খেয়াল করো, এই যে আমরা যে এখানে উদ্ভাসের ওয়েবসাইটে যাচ্ছিলাম, এর প্রোটোকলটা খেয়াল করছো? উদ্ভাসের ওয়েবসাইটের প্রোটোকলটা খেয়াল করছো? এই দেখো এইচটিটিপিএস, এই যে এটা হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকল দিয়ে আসলে নির্ধারণ করা হয় যে এই যে তুমি যখন এই ওয়েবসাইটটা ক্লিক করবা, তখন তুমি কোন রুল অনুযায়ী আসলে রিকোয়েস্ট পাঠাবা, এবং এই ওয়েবসাইটটা তোমাকে কোন রুল অনুযায়ী আসলে রেসপন্স দিবে, এইগুলা কিছু রুলস আছে, এগুলা সেট করা হয়েছে, এগুলো আমরা ইউজুয়ালি জানিও না, এগুলা আমাদের অজান্তেই হয়ে যায়। ওকে, এরপরে ব্রাউজার সার্চ ইঞ্জিন। সো ব্রাউজার সার্চ ইঞ্জিন তো তোমরা জানো, ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার আর সার্চ ইঞ্জিন হচ্ছে ওই সফটওয়্যারের একটা পার্ট, ঠিক আছে? তোমরা দুইটাকে অনেক সময় একই ভাবো, দুইটা কিন্তু এক না। ব্রাউজার একটা সফটওয়্যার, যেমন এই যে গুগল ক্রোম, এটা কিন্তু একটা ব্রাউজার। তোমরা ভাবো দুইটা একই জিনিস না। গুগল ক্রোম হচ্ছে ব্রাউজার, ব্রাউজারে ব্রাউজিং ছাড়াও আরো অনেক কাজ করা যায়, যারা ওয়েব ডেভেলপিং করবা তারা জানবা এগুলা। গুগল ক্রোম এটা একটা ওয়েব ব্রাউজার, আর এই ওয়েব ব্রাউজারের একটা পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন, যেটা হচ্ছে ইন্টারনেট থেকে কোনো একটা ওয়েবসাইটকে খুঁজে বের করতে হেল্প করে। যেমন এই গুগল ক্রোমের সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল, ঠিক আছে? ওকে, তো আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, এইগুলো দেখেই হচ্ছে আমরা এখানে শেষ করব, ঠিক আছে? তো খেয়াল করো, আমাদের একদম শুরুর যে কোশ্চেনটা, সেখানে বলা হচ্ছে এই কোডের ফলাফল কোনটা হবে, ঠিক আছে? তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে দেখো এখানে কি আছে, সিএইচ, এরপরে সাবস্ক্রিপ্ট দিয়ে 3 আছে, তাহলে সিএইচ এর পায়ের নিচে বসবে হচ্ছে 3। কি হলো এটা? এটা এখানে আসলে একটু ভুল করে ফেলছে, আচ্ছা আমি একটু ঠিক করে দিই, এটা এখানে একটু ভুল করে ফেলছে, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না, এই যে আমি এটা ঠিক করে দিচ্ছি, এই যে একটা 3 হচ্ছে পায়ের নিচে বসবে, ঠিক আছে? এইটুকুই। আর এই যে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ওকে,
তাহলে এই যে আমাদের এই যে সিএইচ এর পরে সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে যেহেতু 3 দেওয়া হয়েছে, এই কারণে এই 3টা পায়ের নিচে বসবে। আচ্ছা, ওয়েব অ্যাড্রেসে এসি এই ডোমেইন কোন ধরনের প্রতিষ্ঠানকে নির্দেশ করে? আচ্ছা, তোমরা জানো যে কোন একটা ওয়েবসাইটের যে ডোমেইন নেম থাকে, ওই ডোমেইন নেমের কতগুলো পার্ট থাকে। এই যে আমরা udbhash.com যখন লিখি, এই .comটা আসলে এই ডোমেইন নেমের একটা টাইপকে বোঝায়। সেই টাইপটা কি? সেই টাইপটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে। একইভাবে তোমরা বিভিন্ন ওয়েবসাইটের টাইপ দেখবা এরকম, যে .edu থাকে অনেকের, হ্যাঁ, তারপরে অনেকের থাকে .org। এগুলো আসলে কি বোঝায়? এগুলো আসলে প্রতিষ্ঠানের টাইপ বোঝায়। আবার অনেক ওয়েবসাইটে তুমি দেখবা যে udbhash.com এটা যদি ধরো এরকম হইতো, ফুল ফর্মটা আমি যদি লিখতে চাইতাম, এটা তো এই উদ্ভাস নামের পরের যেই ডট তোমার ইটা দেওয়া হয়েছে, ওয়ার্ডটা দেওয়া হয়েছে, এটা তো জাস্ট প্রতিষ্ঠানের টাইপ বোঝাচ্ছে। এটা যদি আমি আরো বিস্তারিত লিখতে চাইতাম, তাহলে যে .com এর পরে আমাকে .bd এইটাও লিখতে হইতো, যেটা আসলে বুঝাইতো তোমার কান্ট্রি ডোমেইন, মানে আমার এই ওয়েবসাইটটা কোন কান্ট্রিতে বিলং করে। এই যে .bd এটা বোঝাচ্ছে বাংলাদেশে বিলং করে। তাহলে উদ্ভাসের বা যে কোনো ওয়েবসাইটের ডোমেইন নামের কিন্তু এরকম কি থাকে বলতো, কিছু পার্ট থাকে, ঠিক আছে, যেগুলো আসলে ওই ওয়েবসাইটের টাইপকে বোঝায়। সো এইখানে তোমার এসি, হ্যাঁ, এটা আসলে কি বুঝাবে? এসি বুঝাবে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান। হ্যাঁ, এই যে অপশন এ, অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান। আর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .edu। আর এই যে তোমার এই মিলিটারি রিলেটেড যা আছে, মিলিটারি রিলেটেড জিনিসপত্র বোঝানোর জন্য .mil। ঠিক আছে, ওকে। এখানে বলছে দেখো এইচটিটিপিএস এর এস কি নির্দেশ করে? এইচটিটিপিএস এর এস নির্দেশ করে হচ্ছে তোমার সিকিউরিটি। আজকেও বললাম একটু আগে, সিকিউরিটি, ঠিক আছে, ওকে। তারপরে gmail.com কি নির্দেশ করে? gmail.com কি বলতো? gmail.com এটা একটা মেল সার্ভার। হ্যাঁ, এটা একটা মেল সার্ভার, এখানে আমাদের ইমেইল গুলো জমা হয়। এবার সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? H6 না, H1। এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ। আচ্ছা, ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়? সো ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতে হচ্ছে আমরা এই যে HTTP এটা ব্যবহার করি। হ্যাঁ, এটা মনে রেখো। IPv6 এর আইপি অ্যাড্রেস কত বিটের? 128 বিটের, আজকেই পড়ছি, ঠিক আছে। এয়ারক্রাফট কি হবে? এটা ইম্পর্টেন্ট না, এয়ারক্রাফট আমি নিজেও জানি না এটা কি হবে। এয়ারক্রাফট দেখতে হবে, এটা মিলিটারি রিলেটেড যদি হয়, এয়ারক্রাফটটা যদি ধরো মিলিটারি রিলেটেড হয়, তাহলে এই যে .mil হবে। হ্যাঁ, এটুকু বলতে পারি, ওকে, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টার 4 এখানে শেষ। আমরা একটা ব্রেক দিচ্ছি, ব্রেক থেকে এসে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 শুরু করব, ঠিক আছে। তো তোমাদের জন্য এখন একটা ব্রেক থাকবে, তোমরা অনেকে এখনো নাস্তা করো নাই, তো নাস্তা করে নাও, একটু রেস্ট নিয়ে নাও, তারপরে আমরা আবার শুরু করি। 10টা 16 বাজে, আমরা হচ্ছে 10টা 26-এ আবার শুরু করব, ঠিক আছে, ওকে। ব্রেক শেষে আবার দেখা হচ্ছে।